আমাদের সেকেন্ড ক্লাস। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা একটু আমাকে বলেন যে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। স্লাইড শো মোডে দিয়েছি। ইজ ইট ভিজিবল? সবার দেখা যাচ্ছে? Yes, sir. দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের আজকে জি সেকেন্ড স্যার, ক্লাস দেখা যাচ্ছে। লজিস্টিক এন্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টে। দেখি আজকে কি আছে আমাদের কন্টেন্টে। ওকে, সো প্রেজেন্টেড বাই মি। আমার পরিচয় তো আমি দিয়েছি, আর দরকার নাই আজকে আর ওগুলো নিয়ে কথা বলার। আমি একটু লেজার ইট একটুই করে নিই পয়েন্টারটা। আজকে বেসিক্যালি আমরা রোল অফ ডিস্ট্রিবিউশন ইন সাপ্লাই চেইন নিয়ে কথা বলবো, ঠিক আছে? কারণ আমরা জানি সাপ্লাই চেইনের ভিতরে ডিস্ট্রিবিউশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ পার্ট অফ দি লজিস্টিক্স। কারণ ওই যে আবার পুরোনো কথা একটু রিক্যাপ করি, আমরা সাপ্লাই চেইনের প্রথম স্টেজ থেকে কি করি? আমরা র মেটেরিয়াল কিনি, তাই তো? সাপ্লায়ারের কাছ থেকে কেনার পরে সেটা কোথায় মুভ করে? একটু জাস্ট আবার ঝালাই করে নেই প্রথম ক্লাসে আলোচনাগুলো। কোথায় মুভ করে? র মেটেরিয়াল মুভস ফ্রম সাপ্লায়ার টু হোয়ার? স্টোরে মুভ করে। ফ্যাক্টরিতে আসে। ওয়্যারহাউসটা বেসিক্যালি তার ডেস্টিনেশন হলো ফ্যাক্টরিতে আসা। ওই আসতে পথে কোনো জায়গায় যদি দরকার পড়ে ওয়্যারহাউসে থাকতে পারে, বাট আলটিমেটলি আসে হলো ফ্যাক্টরিতে। উদ্দেশ্য কি? টু কনভার্ট দ্যাট র মেটেরিয়াল ইনটু ফিনিশ গুডস, তাই তো? সেই র মেটেরিয়ালটাকে আমরা কনভার্ট করব বা প্রসেস করব, করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফিনিশ প্রোডাক্টে রূপান্তর করব। আপনার ফ্যাক্টরিতে ফিনিশ প্রোডাক্ট রূপান্তর হয়ে যদি ওখানে ফেলে রাখেন, ডু ইউ থিঙ্ক দ্যাট ইট উইল কনজিউম? না, সেটা কোনো হ্যাঁ, কারণ হচ্ছে কনজিউমাররা মার্কেটে ছড়ায় ছিটায় থাকে। দেন দ্য কোশ্চেন অফ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন করতে হবে। দ্য রোল অফ ডিস্ট্রিবিউশন ইন দি সাপ্লাই চেন, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন, ডিজাইন অপশন ফর এ ডিজাইন নেটওয়ার্ক, ই কমার্স বা অনলাইন নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইন প্র্যাকটিস, ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করি সাপ্লাই চেনের রোল, রোল অফ ডিস্ট্রিবিউশন ইন সাপ্লাই চেন। ওকে, কি বলেছে দেখেন, ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন বলেছে, ভেরি সিম্পল ডেফিনেশন, পরীক্ষা অনেক সময় আসে। এইগুলো ছোট ছোট ডেফিনেশন গুলি শিখে নেবেন, হ্যাঁ, পরীক্ষা আসে। দি স্টেপস টেকেন টু মুভ এন্ড স্টোর এ প্রোডাক্ট ফ্রম দি সাপ্লায়ার স্টেজ টু দ্য কাস্টমার স্টেজ ইন এ সাপ্লাই চেন। এই যে ডিস্ট্রিবিউশন বলছে কি, স্টেপস, আপনাকে কিছু অ্যাকশন প্ল্যান নিতে হবে। মুভ করানো, পরিবহন করানো এবং মাঝে মাঝে স্টোর করা। কোথার থেকে? সেই সাপ্লায়ার স্টেজ থেকে একদম কাস্টমারের পর্যন্ত। এই যে পাঁচটা যে স্টেজ আছে, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার এন্ড কাস্টমার ইন এ সাপ্লাই চেন, এইটাই বলা হয় ডিস্ট্রিবিউশন। Distribution directly affects, very important line, very important line. Distribution directly affects cost and customer experience and therefore drives profitability. Distribution directly কাস্টমারের কস্ট এবং কাস্টমার এক্সপিরিয়েন্স কে এফেক্ট করে এবং therefore drives profitability। যে কোনো অর্গানাইজেশনের প্রফিটেবিলিটিকে ড্রাইভ করে। আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যদি পুয়ার হয়, খারাপ হয়, অবভিয়াসলি আপনার প্রফিটেবিলিটি মার্জিন ভালো হবে না, ঠিক আছে? আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যদি খুব খারাপ হয়, তাহলে কাস্টমার এক্সপিরিয়েন্স কি ভালো হবে? নো স্যার। না। আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যদি পুর হয়, আপনার কস্ট কি কন্ট্রোল করতে পারবেন? না, কষ্ট বেড়ে বেড়ে যাবে। যাবে। সো এই জন্য ডিস্ট্রিবিউশনের একটা প্রগাঢ় ইম্প্যাক্ট আছে, প্রফাউন্ড ইম্প্যাক্ট। চয়েস অফ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ক্যান অ্যাচিভ সাপ্লাই চেইন অবজেক্টিভস ফ্রম লো কস্ট টু হাই রেসপন্সিভ। এখানে যে কটা লাইন আছে, এভরি লাইন ইজ ইম্পর্টেন্ট। আমি যেখানে যেখানে এমফাসিস দিব, ধরে নেবেন এগুলো ইম্পর্টেন্ট। সো একটু নোট নিয়ে নেবেন বা টুকে রাখবেন। চয়েস অফ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ক্যান অ্যাচিভ সাপ্লাই চেইন অবজেক্টিভস ফ্রম লো টু হাই রেসপন্সিভনেস। আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কিভাবে আমি চয়েস করব, সেটার উপর ভিত্তি করে আমি আমার সাপ্লাই চেইন অবজেক্টিভকে আমি অ্যাচিভ করতে পারবো। সেটা কি এফিসিয়েন্সি আমি অ্যাচিভ করব, নাকি আমি হাই রেসপন্সিভনেসে যাব? এটা আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের চয়েসের উপর নির্ভর করবে। সারা পৃথিবীর এক্সাম্পল হচ্ছে ওয়ালমার্ট, ডেল, প্রক্টর, গ্যাম্বলার, গ্রেইঙ্গার। এগুলি হচ্ছে এই সমস্ত অর্গানাইজেশনগুলি সারা পৃথিবীতে সাপ্লাই চেইনের ভেরি গুড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের উদাহরণ। সো ফ্যাক্টর, এখন আমরা দেখি কি কি ফ্যাক্টর। এগেইন ইম্পর্টেন্ট স্লাইড, এই ফ্যাক্টরগুলিও জানতে হবে, বুঝতে হবে কি কি ফ্যাক্টর আছে যেগুলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইনকে প্রভাবিত করে। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পারফর্মস, এগেইন ইম্পর্টেন্ট লাইন, দিস লাইন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পারফরমেন্স ইভালুয়েটেড অ্যালং দুইটা ডাইমেনশনে এট হাইয়েস্ট লেভেলে সেটা কি করে, পারফর্ম করে। দুইটা, এই ডাইমেনশন দুইটা কি মনে রাখতে হবে। কাস্টমার নিডস দ্যাট আর মিট, কাস্টমারের যে নিড, আমি আপনি যখন কাস্টমার,
আমার আপনার নিডটা যখন ফুলফিল করতে পারে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, তখনই আমি বলবো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের পারফরমেন্সটা সার্থক হয়েছে। একটু এক্সপ্লেন করে বলি। ধরেন আপনি রাঁধুনি গুঁড়া মশলা আপনি কিনেন, ঠিক আছে, আপনার বাসায় আপনার ওয়াইফ বা আপনার মা, খালাম্মা, ওনারা খালারা রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে রাঁধতে পছন্দ করে। রাঁধুনি গুঁড়া মশলা কাদের প্রোডাক্ট? স্কোয়ার ফুডস এন্ড বেভারেজ, রাইট? তো আপনার পাড়া মহল্লায় যে নিকটবর্তী যে দোকান, সেখানে আপনি যে বেশিরভাগ সময় যে দেখেন, যদি এটা আপনারা পছন্দ করেন, গত 1-1.5 মাস ধরে দেখতেছেন যে সেটা ভালোভাবে আসতেছে না। তাহলে এজ এ কাস্টমার আপনার নিডটা কি মিট হচ্ছে ওদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দিয়ে? ওয়ান এক্সাম্পল, আপনারা ধরেন মামের বোতল, পানির বোতল পছন্দ করেন, যে আপনারা মনে করেন বাসায় মেহমান টেমান আসলে অনেক সময় যদি আমরা বাইরের থেকে আমরা পানির বোতল কিনে আনি, আমরা ফ্রেশ কিনবো না, আমরা মাম কিনবো। কারণ মাম বোতলের উপর আমাদের একটা এক্সপিরিয়েন্স এবং একটা রিলায়েবিলিটি অর্জন হয়েছে গত বেশ কয়েক বছরে। কিন্তু আপনি খেয়াল করতেছেন গত 2 মাস ধরে অন এন্ড অফ মাম বোতল আপনি দোকানগুলিতে পাচ্ছেন না, ঠিক আছে? আবার আপনি যদি স্মোকার হন, কথার কথা আমি উদাহরণ হিসাবে নিচ্ছি, তাহলে আপনি হয়তো বিএনএস সুইচ পছন্দ করেন অথবা ফুল ফ্লেভার, আপনি আপনার কাছের দোকানগুলিতে যে বেশিরভাগ দোকানগুলিতে পান না, মেজরিটি টাইম হয়তো ফুল ফ্লেভার পান, আপনি খান হচ্ছে ব্লু গোল্ড, যেটা ফিল্টার সাদা, সেটা পান না। অথবা আপনি লাক্স সাবান ব্যবহার করেন, আপনি লাক্স সাবান যে দেখেন বেশিরভাগ সময় লাক্স সাবান নাই, আছে লাইফ বয়। তাহলে এজ এ কাস্টমারের নিডটা কি মিট হইলো ওই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের দ্বারা? তারা তো প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল করতে পারেন নাই, তার মানে আপনার মিটটাকে বা নিডটাকে মিট আপ করতে পারেন। সেকেন্ড পয়েন্ট, কস্ট অফ মিটিং কাস্টমার নিড। তারপর এটা খরচ কত, এই মিটটাকে মিট আপ করার জন্য নিডটা কতটুকু বা খরচ কতটুকু? অতিরিক্ত খরচ, নাকি একটা রিজনেবল খরচ, নাকি অত্যন্ত কম খরচ? আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন করতে গেলে সেই জিনিসগুলিও আপনাকে মাথায় রাখতে হবে। Distribution network design option must therefore be compared according to their impact on customer service and cost to provide this service level of service. Okay. এখন আমরা ইন্ডিভিজুয়ালি ফ্যাক্টরগুলি আলাপ করব, ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইম্পর্টেন্ট। দুইটা এলিমেন্ট আছে এখানে, দেখেন, এলিমেন্ট অফ কাস্টমার সার্ভিস ইনফ্লুয়েন্স বাই নেটওয়ার্ক স্ট্রাকচার। কাস্টমারের সার্ভিস যে সমস্ত নেটওয়ার্কের স্ট্রাকচার দ্বারা ইনফ্লুয়েন্স হয়, আরেকটা হচ্ছে অন দি আদার হ্যান্ড, বিপরীতে বা পাশাপাশি সাপ্লাই চেন কস্ট। সাপ্লাই চেনের যে কস্টগুলি এফেক্টেড হয় নেটওয়ার্ক স্ট্রাকচার দ্বারা। নাম্বার ওয়ান, আমি একটু এক্সপ্লেন করে যাব, আপনারা একটু ডেফিনেশনগুলি একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় এগুলো পরীক্ষায় আসে। রেসপন্স টাইম মানে হচ্ছে লিড টাইম, হাউ কুইকলি, ঠিক আছে, আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক প্রোডাক্টটাকে বা যে কোনো এই জিনিসকে আপনার মার্কেটে আনতে পারে। রেসপন্স টাইম ভেরি সিম্পল, 2 দিনে পারে, 1 দিনে পারে, দিস ইজ বেসিক্যালি ইউর লিড টাইম। উই আর টকিং অ্যাবাউট ইউর লিড টাইম, কত অল্প সময়ের ভিতরে আপনার প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল করতে পারে, এটি হচ্ছে রেসপন্স টাইম। এখন আপনার নেটওয়ার্ক ডিজাইনে যদি আপনার ওয়্যার হাউস গুলি অনেক দূরে দূরে হয়, অনেক দূরে, কাস্টমারের বেজের থেকে অনেক দূরে, তাইলে কি আপনার রেসপন্স টাইম কি বাড়বে না কমবে? বলেন দেখি। বাড়বে স্যার। রেসপন্স টাইম বাড়বে। বাড়বে, কারণ আপনার প্রোডাক্টে অনেক দূর ট্রাভেল করতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। শায়েস্তাগঞ্জ হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং সিলেট শহরে যাতায়াত করা যায় 2 ঘন্টার ভিতরে। আপনারা যারা ট্রাভেল করেছেন ওই বেল্টের, আপনারা ভালো করে জানেন আমি কোন পয়েন্টের কথা বলতেছি। শায়েস্তাগঞ্জ মোড় থেকে 3টা ডিস্ট্রিক্টই 2 ঘন্টা চলে যাওয়া যায়। যদি ব্রিটিশ আমেরিকান টোবাকো তার সিগারেট ঢাকা ফ্যাক্টরি থেকে ডিরেক্ট ওখানে পাঠাইতো, একসময় পাঠাইতো 10-15 বছর আগে, তখন যে ট্রাভেলিং টাইমটা লাগতো এবং তখন যে রেসপন্স টাইমটা লাগতো বা লিড টাইম লাগতো, এখন ওখানে একটা ওয়্যার হাউস এস্টাবলিশ করার কারণে ওই জায়গার থেকে সিগারেটটা ওই 3টা ডিস্ট্রিক্টে যাইতে কোনটা রেসপন্স টাইম কম? যেটা ওইখান থেকে পাঠানো। ওই যে শায়েস্তাগঞ্জের থেকে পাঠানো। তাহলে এই উদাহরণটা কি, ইজন্ট ইট দ্য এক্সাম্পল অফ রেসপন্সিভনেস অর এফিসিয়েন্সি, কোনটা? এটা অবশ্যই রেসপন্সিভনেস। একসময় বিএটি চিন্তা করেছে, তার ওই সিলেট মার্কেটটা হচ্ছে 60% মার্কেট, হ্যাঁ, গ্রিন মার্কেট। তারা চিন্তা করেছে আমরা যদি আরেকটু কাছে যে আমরা একটা ওয়্যার হাউস এস্টাবলিশ করতে পারি, এফজি ওয়্যার হাউস, তাহলে আমাদের মার্কেট শেয়ার 90 উপরে চলে যাবে, আমরা মনোপলিস্টিক হয়ে যাবো। এক্স্যাক্টলি তাই হয়েছে। সো ওই স্ট্র্যাটেজিকে ধারণ করি তারা কিন্তু ওখানে গেছে। আমি রেসপন্স টাইমের ক্ষেত্রে বলতে যে বেশ কিছু জিনিস বললাম। নাও কামিং টু প্রোডাক্ট ভ্যারাইটি। হোয়াট ইজ প্রোডাক্ট ভ্যারাইটি? আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, আপনার যে একটা প্রোডাক্ট পোর্টফোলিও থাকে, সে ফর এক্সাম্পল প্রোডাক্ট পোর্টফোলিও থাকে না, যেমন বিইটির ক্ষেত্রে প্রোডাক্ট পোর্টফোলিও কি, তার প্রিমিয়ামে কি আছে, বেনসন আছে, ঠিক আছে, তার অ্যাসপিরেশনাল প্রিমিয়ামে জেপিজিএল আছে, গোল্ডলিফ, তার লোতে কি আছে, লোতে আছে ডার্বি আছে, পাইলট আছে, হলিউড আছে, আছে না অনেকে?
তারপর তার স্টার আছে, স্টারটাকে একটু উপরে রাখা হয়। দিস ইজ কল প্রোডাক্ট পোর্টফোলিও। যদি আজকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যে কোনো ধরনের প্রোডাক্ট পোর্টফোলিও, ফ্যামিলি, এসকিইউ এবং কনফিগারেশন এগুলো যদি অ্যাভেলেবেল করতে পারে, তাইলে আপনি বলবেন ওই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক প্রোডাক্ট ভ্যারাইটিটা এনশিওর করতে পেরেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ধরেন আমি থাকি মিরপুর ডিএচএস এ, আমি দোকান এখানে বের হয়ে আমি পল্লবীতে গেলাম 12 নম্বরে, যে আমি আমি ইউনিলিভারের প্রোডাক্ট কিনি, আমি ধরেন সাবান কিনি, আমি যে শুধু লাইফ বয় পাইতেছি, আমি লাক্স সাবান পাচ্ছি না, তাহলে প্রোডাক্ট ভ্যারাইটিটা নাই ওখানে আমার পার্সপেক্টিভে, অ্যাজ এ কনজিউমারের পার্সপেক্টিভে। এগেইন রাঁধুনি গুঁড়ো মশলার যদি উদাহরণ দিই, আমি রাঁধুনি গুঁড়ো মশলা সবগুলি কিনি, কথার কথা, ধনিয়া কিনি, কাঁচামরিচ কিনি, হলুদ কিনি, আমি ওখানে যাই দেখি যে হলুদও নাই, কাঁচামরিচ নেই, খালি ধনিয়া, তাহলে তো আমার প্রোডাক্ট ভ্যারাইটিটা সে ফুলফিল করতে পারলো না। তার ওই প্রোডাক্ট পোর্টফোলিও সবগুলি অ্যাভেলেবেল থাকতে হবে। আবার সে ফর এক্সাম্পল মনে করেন আমি আমাদের বাসায় সবই এক্সাম্পল দিচ্ছি, বা আপনাদের বাসায় আপনি মামের সব সাইজের বোতল কিনেন, 1 লিটারও কিনেন, 500 মিলিলিটারও কিনেন, জাম্বো সাইজটাও কিনেন, 5 লিটার জাম্বো সাইজ আছে না একটা 5 লিটার, মেহমান টেহমান আসতে, আপনার এখন দরকার হচ্ছে সবগুলি, বাট আপনি যে দেখতেছেন শুধু জাম্বো সাইজ দিয়ে ভরা, 1 লিটারের নাই একটা বোতল। তাইলে প্রোডাক্ট পোর্টফোলিও হিসাবে, ভ্যারাইটি হিসাবে, এসকিউ অনুযায়ী সে কিন্তু ওখানে ডেলিভার করতে পারেনি প্রোডাক্ট। ফ্যামিলিটার ভিতরেও যে আরো যে ভ্যারাইটি আছে, এসকিউ স্টক কিপিং ইউনিট রাখতে পারে নাই সে। সিগারেটের ক্ষেত্রে কিন্তু সেম, 20 শলাকার প্যাকেট আছে, 10 শলাকাও আছে, 12টাই স্টিক আছে, সবগুলি থাকাটাই হচ্ছে প্রোডাক্ট ভ্যারাইটি। তাইলে বলতে হবে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইজ এনশিওরিং অল দ্য প্রোডাক্ট ভ্যারাইটি উইথ রিগার্ডস টু দিস পারামহল্লা। আমি যদি মিরপুরটাকে দেখি, আবার এমন একটা গরিব এলাকায় গেলাম যেখানে বেনসন চলে না, যদি না চলে তাহলে সেই প্রোডাক্ট ভ্যারাইটি তো ওইটা না থাকাটা অপরাধ না, কারণ ওখানে তো এটা কনজিউমার নাই। না গুলশানে যদি যান তাহলে অবশ্যই থাকতে হবে। আপনি এমন একটা জায়গায় কি বলবো, এই যে অ্যাপেক্স এর শোরুম করেছে, সরি অ্যাপেক্স না, বাটার ভিতরে যে হাসপাপিস সবচেয়ে প্রিমিয়াম জুতা বিক্রি করে, 10-এর নিচে নাই। আপনি এমন একটা জায়গায় বংশালের চিপা ঘোপায় যে, একটা কথার কথা বলতেছি, আই এম নট আন্ডারমাইনিং এনি এরিয়া অফ ঢাকা, হ্যাঁ, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, এমন একটা জায়গায় যে দিলেন যেখানে মানুষ এটা কেনার লোক নেই। আর হোয়ারএজ গুলশানে আপনি বাটা শোরুম করছেন, হাসপাপিস রাখেন নাই, তাহলে প্রোডাক্ট ভ্যারাইটিতে এটা সবচেয়ে বেশি কোশ্চেনেবল হবে। যতটা কোশ্চেনেবল হবে ওই পুরান ঢাকার চিপা গোপা, যেটা একটু লেস ডেভেলপড, কারণ ওই জায়গার কনজিউমার প্রোফাইল ভার্সেস গুলশান এক না। সো প্রোডাক্ট ভ্যারাইটি ইজ সাচ এ থিং, সো দ্যাট আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যেন সমস্ত প্রোডাক্টের ফ্যামিলি, কনফিগারেশন, নতুন নতুন যা যা আসতেছে, অল দি এসকিউ শুড বি অ্যাভেলেবেল। বুঝাতে পেরেছি? প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, নাও কাম টু, দুইটার পার্থক্য বুঝেন কিন্তু। প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি হচ্ছে আমরা যখন বিজনেস করি, যে কোনো বিজনেস অর্গানাইজেশন বিজনেস করে, তখন সাইকেল ইনভেন্টরি দিয়ে বিজনেস করে। সাইকেল ইনভেন্টরি, সেফটি ইনভেন্টরি, আমরা তো সবাই জানি। সেফটি ইনভেন্টরি হচ্ছে আপনার হাতে কিছুটা স্টক রাখতে হয়, বাফার স্টক, কোনো কারণে যদি মার্কেটে আপ এন্ড ডাউন হয়, ডিমান্ড বেড়ে যায়, ওইটা দিয়ে আপনি ফুলফিল করেন, ওইটা হলো আপনার সেফটি ইনভেন্টরি বা সেফটি স্টক। বাট রেগুলার বেসিসে আপনার বিজনেস চালানোর জন্য ইউনিট সাইকেল ইনভেন্টরি। তো আজকে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি হলো ওই নেটওয়ার্ক ডিজাইনের ভিতরে কত দ্রুত আপনার হাতে যে ইনভেন্টরি আছে সেটা দিয়ে আপনি ফিল আপ করতে পারেন, রেপ্লিনিশমেন্ট কত দ্রুত করতে পারেন, ফিল রেটের মাধ্যমে কত দ্রুত আপনি প্রোডাক্টকে অ্যাভেলেবেল করতে পারেন, দ্যাট ইজ কল প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমি স্বপ্নতে গেছি, কারণ আমরা সবাই তো স্বপ্নতে যাই, আগরতে যাই, তাই না? যাই না, মিনাবাজারে যাই, প্রিন্সে যাই। এখানে আমি দেখতে পাচ্ছি ফাহিম ভাই আছেন এবং আবু বাকার সিদ্দিক ভাই আছেন। আমি ওই দোকানে গেলাম, আমার বাসায় মেহমান আসবে, আমি কি করলাম, মেহমান আসলে সবাই আমরা অনেকজনের দাওয়াত দিচ্ছি, স্বাভাবিকভাবে আমরা তখন কি করি, 1.5-2 লিটারের একটা স্প্রাইট নেই, কোক নেই, নেই তো 4-5 রকমের নিয়ে আমরা নিয়ে যাচ্ছি, অনেকটা দাওয়াত করা হয়েছে, 20-25 জন। তো আমি বেছে বেছে 2টা বড় বড় 2 লিটারের 7 আপ নিলাম, কোকও নিলাম। আপনি পিছনে দাঁড়ায় আছেন, সিদ্দিক ভাই আমার পিছনে, আপনার বাসায়ও সিমিলার টার্গেট অফ দাওয়াতি আসবে, আপনিও বসে আছেন যে আমি নেওয়ার পরে আপনি নিবেন। আমি নিয়ে চলে গেছি কিন্তু কাউন্টারে, কিন্তু আপনি দাঁড়ায় থাকায় আছেন, আরে ফিল আপ হচ্ছে না, এই যে এটা তো ফিল আপ করতে হবে, তো সেলস গার্ল বা সেলস বয়কে তো এসে আবার পূরণ করে দিতে হবে, মিনস রেপ্লিনিশমেন্ট অথবা ফিল করা, কারেন্ট ইনভেন্টরি দ্বারা ফিল করা। কারেন্ট ইনভেন্টরি মানে ওই স্বপ্নের ভিতরেই তার পিছনে কোন একটা জায়গা থাকতে হবে যেখানে স্টোর করে রাখবে সে, কনজিউমার নিবে আর সে ফিল আপ করবে, নিবে আর ফিল আপ করবে। এই দৃশ্য আমরা দেখি নাই? দেখি তো, কারণ আপনি দোকানে গেছেন, আপনি দোকানে যে তরমুজ কিনে ফেলছেন, ওই যে লোক তরমুজ বিক্রি করে, ওর তো স্টক আছে নিচে একটা, সে যদি ওই কারেন্ট ইনভেন্টরি দিয়ে এটা ফিল আপ করতে না পারে, দেন আই উইল সে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ইজ এ কোশ্চেন।
প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি যদি 90% 95% হয়, তাহলে আমি মনে করব বা আমরা জেনারেলি ধরে নেওয়া হয় যে ওই অর্গানাইজেশনের সাপ্লাই চেইন নেটওয়ার্কের ডিজাইন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইজ ভেরি এফিসিয়েন্ট। কারণ 95% ক্ষেত্রে আপনি পাচ্ছেন, অনলি 5%। যারা 99 তারা তো সুপার। এই ধরনের এফিসিয়েন্ট অর্গানাইজেশন যে উদাহরণগুলি দেখলেন, ডেল, তারপরে হচ্ছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল, পিএনজি অ্যান্ড ওই যে ওয়ালমার্ট, তাদের 99% ক্ষেত্রেই প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি থাকবে, মিস হবে না। মেবি মিস হবে 0.00 সামথিং পার্সেন্টেজ। যা নিবেন পূরণ হবে, যা নিবেন পূরণ হবে, সিম্পল। এটা বিস্কিটের ক্ষেত্রে প্রযোজ্য, পানির ক্ষেত্রে প্রযোজ্য, বেভারেজের ক্ষেত্রে প্রযোজ্য, ইচ এন্ড এভরি আইটেমের ক্ষেত্রে প্রযোজ্য। আমি গেছি বডি স্প্রে নিব আমি, ঠিক আছে, কোন একটা ইয়ের থেকে বডি স্প্রে আমি নিয়ে ফেললাম, ঠিক আছে, এক্স এর বডি স্প্রে নিলাম। আমার পিছনে ফাহিম ভাই দাঁড়ায় আছে, উনিও নিবে। উনি দেখে যে আমি যেটা নিছি ওইটি হয়তো ওই ফ্র্যাগ্রেন্সটা হয়তো উনার পছন্দ, উনি দেখে ওইটা নাই। উনি হয়তো এদিক ওদিক তাকাচ্ছে যে ওয়েদার এটা কি রিফিল হবে কিনা, ফিল আপ হবে কিনা, রাইট? কাস্টমার এক্সপিরিয়েন্স সবকিছু সমন্বয়। আমি ইচ্ছা করে একটু সময় নিয়ে নিয়ে কথা বলতেছি এই স্লাইডটাতে, সো দ্যাট আপনাদের ক্লারিটি আন্ডারস্ট্যান্ডিংটা যেন ক্লিয়ার হয়। কাস্টমার এক্সপিরিয়েন্স কিন্তু অল অ্যাবাউট ভাইয়া, এই যে যা বলতেছি সবই কিন্তু কাস্টমার এক্সপিরিয়েন্স। একটা দোকানে আপনি ঢুকলেন, ব্রিক এন্ড মর্টার শপ, যেখানে ফিজিক্যালি আমরা যাই, একটা ব্র্যান্ডের দোকান, ধরে নেন ইয়োলো, হ্যাঁ, আর্টিজান, জেন্টল পার্ক, যেগুলো এখন নাম করেছে বাংলাদেশে, রাইট? এরকম একটা দোকানে গেলাম, বড় একটা আউটলেট, কাস্টমারকে কিভাবে রিসিভ করলো, হ্যালো স্যার, হাউ আর ইউ, কেমন আছেন, অনেকদিন পরে দেখলাম। এই যে শুরু থেকে প্রোডাক্টটা ধরা, টাচ করা, ট্রায়াল দেওয়া, কিউতে দাঁড়ানো, আপনার ওয়েস্ট মিলছেন, আপনি বলছেন আই এম ওয়ারিং 35 ইঞ্চেস, বাট যিনি বদলে আনতেছেন সে আধা ঘন্টা ধরে খুঁজতেই আছে, আপনারা বলেও না যে 35 ইজ আউট অফ স্টক, আমার এখানে নাই। তাহলে কি করলো, আধা ঘন্টা আপনাকে সময় নষ্ট করাইলো, হ্যাঁ। অথবা আপনি যখন বদলাই দিতে বলতেছেন, সেও বদলাইতে যে সে হিমশিম খাচ্ছে, সে ক্লিয়ার কাট কোনো অ্যান্সার দিচ্ছে না যে তার প্রোডাক্ট নাই, শেষ হয়ে গেছে। সাথে সাথে বলতে হবে যে সরি স্যার, শেষ হয়ে গেছে। তাহলে দিস আর অল পার্ট অফ কাস্টমার এক্সপিরিয়েন্স। আপনি ট্রায়াল রুমে দাঁড়ায় আছেন তো আসেনি, ট্রায়াল রুম এত কম যে কিউতে দাঁড়াই আছেন, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। অথবা আপনি পেমেন্ট করার সময় এত বড় কিউ, দে ডোন্ট হ্যাভ এনি সিস্টেম। সো দিস হ্যাজ অল ইম্প্যাক্ট অন দি কাস্টমার এক্সপিরিয়েন্স। অনলাইন সিস্টেমের ক্ষেত্রেও তাই, ব্রিক এন্ড মর্টার বললাম, অনলাইনের ক্ষেত্রেও তাই। অনলাইনে আপনি অর্ডার করলেন ইয়েতে, দারাজে, অথবা আপনি রকমারিতে দিলেন, অথবা আপনি ফুড পান্ডায় দিলেন, অথবা চাল ডালে দিলেন, যে কোনো জায়গায় দেন, আপনি হাউ কুইকলি অর্ডারটাকে পিক করলো ওরা সিস্টেমে, অর্ডার প্রসেস হলো, ট্রানজেকশন হলো, ইউর প্রোডাক্ট ইজ রেডি, সবই কিন্তু দেখা যায় অ্যাপসে, তাই তো? আপনারা, আমরা তো এখন ইউজ টু সবাই। এবং কত সময়ের ভিতরে আপনার প্রোডাক্ট ইজ অন দ্য ওয়ে টু রিচ ইউর হোম। এই যে টোটাল প্রক্রিয়াটা, এটা কিন্তু অর্ডার ভিজিবিলিটির অংশ। আমি পরে আসবো, এটা একটা পয়েন্ট। এটাও কিন্তু কাস্টমার এক্সপিরিয়েন্সকে প্রভাবিত করে। আমি পরের প্রসঙ্গটা টেনে আনলাম ইচ্ছা করে, অর্ডার ভিজিবিলিটির অংশ, অর্ডার প্লেস থেকে, ওই যে দেখেন টাইম টু মার্কেটের পরে, ওইটাও গ্রিম বলে ফেললাম আমি, অর্ডার প্লাস প্লেসমেন্ট থেকে অর্ডার ডেলিভারি পর্যন্ত, এই যে মধ্যবর্তী সময়ের যে অল কর্মকাণ্ড, এটাকে ট্র্যাক করাটাই হচ্ছে অর্ডার ভিজিবিলিটি। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার প্রোডাক্ট ছেড়ে দিচ্ছেন চিটাগাং পোর্ট থেকে, আপনার বায়ার দেখবে না এটা? ওই যে আমরা বলি ইটিএল, এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভেল, ঠিক আছে, কখন পোর্ট ছেড়েছে, কখন কলম্বো বা সিঙ্গাপুরে যাবে ট্রান্সশিপমেন্টের জন্য, ওই জায়গা থেকে ইউরোপিয়ান বন্দরে কখন যাবে, তাই তো? এই পুরোটাই হলো ট্র্যাক করাটা অর্ডার ভিজিবিলিটি। মাঝখানে একটা জিনিস বাদ পড়ে যাচ্ছিল, টাইম টু মার্কেট। টাইম টু মার্কেট হলো কত অল্প সময়ের ভিতরে আপনি আপনার নিউ প্রোডাক্টকে, নতুন প্রোডাক্টকে মার্কেটাইজ করবেন। রেসপন্স টাইম আর টাইম টু মার্কেট কিন্তু এক না, প্লিজ ডোন্ট কনফিউজ। ওইটা কিন্তু আমি রেসপন্স টাইম বলছি আপনার নর্মাল বিজনেসের প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি টাইম নিয়ে, লিড টাইম। আর টাইম টু মার্কেট হলো নতুন একটা প্রোডাক্ট নামাবেন, হাউ কুইকলি, হাউ সাকসেসফুলি ইউ ক্যান মেক ইট অ্যাভেলেবল, কত দ্রুত সময়ের ভিতরে আপনি আপনার নতুন প্রোডাক্টটাকে মার্কেটে দিতে পারবেন বা অ্যাভেলেবেল করতে পারবেন, এটি হচ্ছে টাইম টু মার্কেট। ক্লিয়ার? অর্ডার ভিজিবিলিটি। তারপরে কি আছে, লাস্ট ওয়ান দেখেন, রিটার্নেবিলিটি না, লাস্ট ওয়ান রিটার্নেবিলিটি। হোয়াট ডাজ ইট মিন? কত আপনার সাপ্লাই চেইন নেটওয়ার্ক বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কত ইজিলি আপনাকে এই সুযোগটা দেয় রিটার্ন করা। আমরা তো সবাই জানি রিভার্সাল লজিস্টিক আমরা পড়েছি না, সাপ্লাই চেইনের যে 5টা কি প্রসেসেস, প্ল্যান, সোর্স, মেক, মুভ এন্ড রিটার্ন। রিটার্ন মানে হচ্ছে রিভার্সাল লজিস্টিক, ফেরত আসা। কারণ আপনি ফ্যাক্টরিতে যা বানান কখনোই 100% কারেক্ট হবে না, 1-2% ক্ষেত্র বিশেষে, কারো কারো ক্ষেত্রে 4-5% থাকতে পারে। ফ্যাক্টরি যদি ভালো না হয়, ফ্যাক্টরি মেশিন যদি ভালো না হয়, তাহলে আপনার কোয়ালিটি ফল্ট অনেক বেশি হবে। বিভিন্ন কারণে আপনার প্রোডাক্ট মার্কেট থেকে ফেরত আসতে পারে। সেম হলো রিটার্নেবিলিটি। আপনি ব্রিক এন্ড মর্টার শপে গেলেন, আপনি সমস্ত ট্রায়াল দিয়ে করেছেন, তারপরও বাসায় আনার পর আপনার মনে হইলো
আপনি তো রাতের বেলা শপিং করতে গেছেন, আপনি খেয়াল করতে পারেন নাই, প্যান্টের ভিতরে একটা স্পট আছে, আপনি খেয়াল করতে পারেন, স্টিল ইউ ক্যান রিটার্ন ব্যাক উইথ ইউর ভাউচার উইদিন 7 days অর 15 days। শার্টটা নিয়ে আসছেন, পরে এসে দেখলেন এক জায়গাটা একটু এত সূক্ষ্ম একটা প্রবলেম যেটা আপনার কাছে ভালো লাগতেছে না, ইউ ওয়ান্ট টু রিটার্ন ব্যাক, আপনি কিন্তু যেয়ে রিটার্ন করে আসতে পারেন। আই এম টকিং অ্যাবাউট দি ব্রিক এন্ড মর্টার কেস। নাও আই উইল ডিসকাস দি অনলাইন শপ বা ই কমার্স। রিটার্নেবিলিটি কোথায় বেশি ইজি, ব্রিক এন্ড মর্টার শপে না অনলাইন শপে? ইজি কোথায়? অনলাইন শপিং। মোটর শপে। ব্রিক এন্ড মর্টার শপ যেটা ফিজিক্যালি যান। অনলাইনে ধরেন দারাজে আপনি যখন অর্ডার দিলেন, আপনি তো তখন সারা পৃথিবীতে স্ট্যাটিস্টিক্স বলে 5 to 10% রিটার্নেবিলিটি রেট হয় হলো ব্রিক এন্ড মর্টার শপে, অ্যাজ অপোজ টু অনলাইন শপে এসে হয় এটা 25 থেকে 30। কেন বেড়ে যায়? এটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স। কেন বেড়ে যায়? কারণ আপনি তো প্রোডাক্টটাকে টাচ করতে পারছেন না, ফিল করতে পারছেন না, ধরতে পারছেন না। আপনি স্ক্রল করে করে আপনার ল্যাপটপ অথবা আপনার মোবাইলে আপনি দেখছেন। তো ওয়ান্স ইউ রিসিভ দ্য অ্যাকচুয়াল ওয়ান, দেন ইউ সি সাম ডেভিয়েশন, কালারে ঠিক নাই, টেক্সচার যতটুকু ভালো মনে করেছিলেন কাপড়টা সেরকম নাই। এবং আরেকটা জিনিসের কারণে রিটার্নেবিলিটি রেট ইজ মাচ হায়ার বিকজ অফ দি ফ্রডুলেন্স, প্রতারণার কারণেও কিন্তু অনলাইনে রিটার্নেবিলিটি রেট ইজ হাই, এবং রিটার্নেবিলিটি রেট হাই এবং রিটার্নেবিলিটির প্রসেসটা অলসো নট দ্যাট ইউজার ফ্রেন্ডলি ইন অনলাইন সিস্টেম অ্যাজ কম্পেয়ার টু ব্রিক এন্ড মর্টার শপ। ক্লিয়ার হয়েছে? সময় নিয়ে ডিসকাশন করলাম অনেক। তারপর সাপ্লাই চেনের কস্ট, নেটওয়ার্ক ডিজাইনকে অবশ্যই ইনভেন্টরি, যত বেশি ইনভেন্টরি বাড়াবেন তত ইনভেন্টরি কস্ট কমবে, যত ইনভেন্টরি কমাবেন ইনভেন্টরি কস্ট কমবে। দুই সাইডই। ট্রান্সপোর্টেশন, আপনি যদি ফাস্টার মুভমেন্টের ট্রান্সপোর্টেশন নেন, যেটা ফাস্ট মুভ করে, ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে। আপনি একটা প্রোডাক্ট ট্রাকে আনতেছেন ভার্সেস বার্জে দিচ্ছেন নদী পথে, কোনটার কস্ট বেশি? Which one will be much higher in terms of cost? ট্রাকেরটা। ট্রাকেরটা। ট্রাক তো ট্রাকের- ফাস্টার, নদী হ্যাঁ। পথে যাবে আস্তে আস্তে। সো আপনার প্রোডাক্ট আনা দরকার হলো আপনার ফ্যাক্টরিতে স্টক আউট অফ সিচুয়েশন, ভেরি ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন। এই র মেটেরিয়ালটা যদি না আনেন, আপনার একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট যেটা আপনার ভ্যালু আর্ন করে ইন দ্য মার্কেট, সেটা আপনি বানাইতে পারবেন না। তখন কি আপনি জাহাজে হঠাৎ স্টক আউট সিচুয়েশনের অবস্থা হয়ে গেছে, থ্রেট, 10 দিনের ভিতরে যদি ওই মাল না আসে, মানে র মেটেরিয়াল যদি না আসে, তাহলে আপনি ওই প্রোডাক্ট বানাইতে পারবেন না। তখন কি আপনি জাহাজে অর্ডার দিবেন 1.5 মাসের লিড টাইম, জাহাজ বুক করবেন, কন্টেইনারে আনবেন 2 মাসে, বিমান তখন বিমানে নিয়ে আসতে হবে। তখন কার্গো বিমানে আনতে হবে আপনাকে। ভেরি সিম্পল, প্লেন এন্ড সিম্পল, বিকজ ইউ নিড রেসপন্সিভনেস। কস্ট বেড়ে যাবে, উপায় নাই। সো সাপ্লাই চেইনে এইভাবে এটা ইম্প্যাক্টেড হয়। ফ্যাসিলিটিস এন্ড হ্যান্ডেলিং, বেশি ফ্যাসিলিটিস যদি আপনি বাড়ান, আপনার কস্ট বেড়ে যাবে। ফ্যাসিলিটি যদি কমিয়ে আনেন, কম হবে। আগে 6টা-7টা ওয়্যারহাউস দিয়ে ম্যানেজ করতেন, এখন 3টা দিয়ে করেন, অফকোর্স আপনার ফ্যাসিলিটিস কস্ট কমে যাবে। ইনফরমেশনের নেটওয়ার্ক সিস্টেমটা এখন সবাই চায় অত্যাধুনিক হোক। 4G 5G যুগে আমরা বসবাস করতেছি, উই আর লিভিং ইন এ কি ডিজিটাল এরা। সো সেখানে ইনফরমেশনকে যদি, সিস্টেমকে যদি দুর্বল করে রাখেন, তাহলে আপনি কোনো বেনিফিট নিতে পারবেন না বিজনেসে, কম্পিটিটিভ মার্কেটে। সো ইনফরমেশন সিস্টেম যত বেশি রোবাস্ট হবে, যত বেশি আধুনিক হবে, তত কস্ট বাড়বে। আর যদি আমরা মামদাদার আমলে রেখে দিই, কনভেনশনাল ট্রেডিশনাল, ইউর ইনফরমেশন স্ট্রাকচার তত দুর্বল হবে, পুরনো হবে, এবং আপনার কষ্ট তত কমবে। রাইট? নাও দেখেন কি বলছে, রেসপন্স টাইম যখন দেখেন, কার্ভটা দেখেন, আমি যখন নাম্বার অফ ফ্যাসিলিটিস বাড়াই আমার সাপ্লাই চেইন নেটওয়ার্কে বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে, যে বাড়াচ্ছি, তখন রেসপন্স টাইম কি কমতেছে? কার্ভটা খেয়াল করেন। যখন আমি বাড়াই, তখন আমার রেসপন্স টাইম কমে আসে। এটাই তো স্বাভাবিক। আপনি নাম্বার অফ ফ্যাসিলিটিস বাড়াইলেন, আপনি আগে 4টা ওয়্যারহাউস দিয়ে আপনি সারা বাংলাদেশের মার্কেটে আপনি সিগারেট ডিস্ট্রিবিউশন করতেন, 4টা এফজি দিয়ে ফিনিশ গুডস। এখন আপনি 7টা বানাইছেন, তো রেসপন্স টাইম কোনটাতে কমবে আর কোনটাতে বাড়বে? এখন কমে যাবে, যেহেতু আপনি বাড়িয়েছেন। ওই যে শায়েস্তাগঞ্জের উদাহরণটা খেয়াল রাখেন, আগে ঢাকা ফ্যাক্টরি থেকে ধরেন সিলেট মার্কেটকে তো ব্রাহ্মণবাড়িয়া দিয়েও সার্ভ করা যায় না? ব্রাহ্মণবাড়িয়া ইজ ক্লোজার টু সিলেট, বাট সেই জায়গার থেকে সার্ভ করা আর শায়েস্তাগঞ্জের মোড় থেকে সার্ভ করা, কোনটার ক্ষেত্রে রেসপন্স টাইম কমে যাবে? শায়েস্তাগঞ্জ। তাহলে একসময় বিইটি তো শায়েস্তাগঞ্জকে সার্ভ করতো ওখান থেকে না, সরাসরি ঢাকা থেকে। কেন সে বাড়াইলো তার নেটওয়ার্ক ডিজাইনে? একটা এক্সট্রা ওয়্যারহাউস, এফজি ওয়্যারহাউস বানাতে খরচ হয় না? সে জেনে বুঝিতেই খরচটা নিয়েছে। কেন নিছে? কারণ সে জানে এটা করলে লঙ্গার টার্মসে সে ওখানে মনোপলিস্টিক মার্কেট শেয়ার অ্যাচিভ করবে।
তখন যে পরিমাণ সেল হবে, রেভিনিউ হবে, প্রফিট হবে, তখন ওই কস্ট ডাইলিউট হয়ে যাবে। তো এটি বোঝানো হয়েছে। ফ্যাসিলিটিস, নাম্বার অফ ফ্যাসিলিটি যত বাড়াবেন রেসপন্স টাইম তত কমবে। লেটস সি দ্য সেকেন্ড ওয়ান। আপনি যখন রেসপন্স টাইম আপনার কস্ট যখন লোতে থাকে, কস্ট এই যে দেখেন কস্ট লো, মানে একে কৃপণতা করতেছেন, ফ্রুগাল মেন্টালিটি, আপনি অর্গানাইজেশনে এখন কোনো টাকা পয়সা খরচ করা যাবে না, উই নিড টু সেভ মানি, তখন আপনার রেসপন্স টাইমটা লোয়ার সাইডে থাকে। এই লোয়ার সাইড মানে কিন্তু কম না, ইম্প্যাক্ট অনুযায়ী ইম্প্যাক্ট খেয়াল করেন, কিন্তু আগেরটা বলছি রেসপন্স টাইম কমে যায়, বাট এখানে এই লো মানে কমে যাওয়া না, ইম্প্যাক্ট ওয়াইজ লো ইম্প্যাক্ট থাকে। আপনার কষ্ট কম, রেসপন্স টাইমের ইম্প্যাক্ট ইজ লো। কস্ট যত হাই, যত খরচ বাড়াবেন, মিনস আপনি ফ্যাসিলিটিস বাড়াবেন, এফজি ওয়্যারহাউস বাড়াবেন, ফাস্টার মোড অফ ট্রান্সপোর্টেশন নিবেন, তখন কৃপণতা করবেন না, আইলে জাহাজে আয় অসুবিধা নাই 2.5-3 মাসে। বাট আপনি চিন্তা করছেন নো, আমার স্টক আউট সিচুয়েশন হলে ওই পার্টিকুলার এসকিউ যেটা আমাকে ভ্যালু ড্রিভেন মানি প্রচুর প্রফিট দেয়, ওইটা আমি মার্কেটে লুজ করতে পারবো না, কম্পিটিশন নিয়ে যাবে, তখন আমি টাকা বেশি খরচ হইলো কার্গো প্লেনে আমি নিয়ে আসবো। কেন? আলটিমেটলি ভাইয়া যদি বলি তার মানে তো আমি কস্ট কমানোর মানে তো আমার রেসপন্স টাইমটাকে আমি হচ্ছে গিয়ে আসলে বাড়াচ্ছি, তাই না? আমি তো ওইভাবে রেসপন্স করতে পারতেছি না। কস্ট কমাইলে আমার রেসপন্স টাইমটা আমার বেড়ে যাবে, বাট এখানে বলা হয়েছে ইম্প্যাক্ট ইজ লো। ঠিক আছে, আমি যখন কৃপণতা করব তখন আমার রেসপন্স টাইমের ইম্প্যাক্টটা লো হবে, বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবেন। যখন আমি কস্ট বাড়াবো তখন আমার রেসপন্স টাইম কমে যাবে, মিনস হলো রেসপন্স টাইমের ইম্প্যাক্ট ইজ হাই। ক্লিয়ার? ইম্প্যাক্ট একটা হলো ইম্প্যাক্ট করতে বলা হয়েছে, একটা হলো টাইম করতে বলা হয়েছে। যখন আমি খরচ বাড়াবো, আমি এফজি ওয়্যারহাউস বাড়াবো, আমি ডিস্ট্রিবিউশন সেন্টার বাড়াবো আমার নেটওয়ার্ক ডিজাইনের ভিতরে, তখন আমার রেসপন্স টাইম কমে যাবে, মিনস আমার রেসপন্স টাইমের ইম্প্যাক্ট ইজ হাই রেসপন্সিভনেস দেখাবে আমার অর্গানাইজেশন, আমার সাপ্লাই চেইন, ওইটাই বলা হয়েছে। সো নাও আমার নাম্বার অফ ফ্যাসিলিটি যখন বেড়ে যাবে, দেখেন ভেরি সিম্পল কার্ভ, এগুলি মাথায় রাখলে কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন। এই রিলেশনশিপ গুলি কি, কোনটা বাড়লে কোনটা কমবে, কোনটা কমলে কোনটা বাড়বে, কার্ভটা মনে রাখলেই অ্যান্সার করতে পারবেন। নাম্বার অফ ফ্যাসিলিটি যদি বেড়ে যায়, ভেরি সিম্পল, ইনভেন্টরি কস্ট বাড়বে না? এক্সপ্লেইন করেন, সামওয়ান ক্যান এক্সপ্লেইন। তা তো বাড়বেই স্যার, ইনভেন্টরি কস্ট তো অবশ্যই বাড়বে, আমার কেন রাখতে হচ্ছে বেশি। রাখতে হচ্ছে আপনি বেশি? 7টা আমার ওয়্যারহাউসে ইনভেন্টরি রাখা ভার্সেস 3টা ওয়্যারহাউসে ইনভেন্টরি রাখা এক সমান না। ওয়্যারহাউস বা ডিস্ট্রিবিউশন সেন্টার কাজ কি? ইনভেন্টরিকে হোল্ড করে রাখা, নাইলে আপনি এটা বানাইছেন কি জন্য? অ্যাট লিস্ট সেফটি স্টকটাকে মেনটেন করা। নট অনলি সেফটি স্টক, আপনার কারেন্ট যে স্টক, আপনার যে সাইকেল ইনভেন্টরি, সেই স্টকটাকেও রাখি, সেফটি স্টকটাকেও রাখি, দুইটাই রাখি। যেটাই করি আমি বানিয়েছি তো স্টক রাখার জন্য, ইনভেন্টরি রাখার জন্য, এমনি এমনি তো আমি বানাইনি খালি রাখার জন্য। সো নাম্বার অফ ফ্যাসিলিটি যখন বেড়ে যাবে, আপনার বেশি পরিমাণ ইনভেন্টরি সেখানে রাখতে হবে। বেশি পরিমাণ ইনভেন্টরি রাখা মানে ইনভেন্টরি কস্ট বেড়ে যাওয়া, রাইট? কারণ সেই ইনভেন্টরিকে হোল্ড করে রাখতে হলে সেই কয়টা ওয়্যারহাউসের আপনার ভাড়া দিতে হবে, সেই কয়টা ওয়্যারহাউস নাড়াচাড়া করতে হলে আপনার বেশি লেবার গ্যাং লাগবে, বেশি নাম্বার অফ ফর্কলিফট লাগবে, সেটাকে হ্যান্ডেল করতে গেলে আপনার আরো ওভারহেড কস্ট বাড়বে। সো অ্যাজ এ হোল ইনভেন্টরি কস্ট বাড়বে, ওর ট্রান্সপোর্টেশন কস্ট ভিতরে বাড়বে। ওকে, নাও আমরা ট্রান্সপোর্টেশন কস্টের রিলেশনশিপটা দেখি। নাম্বার অফ ফ্যাসিলিটি যখন আমার বেড়ে যায়, তখন আমার ইনিশিয়ালি ট্রান্সপোর্টেশন কস্ট কি হয়? কমে যায়। নাম্বার অফ ফ্যাসিলিটি যখন আমার বেড়ে যায়, তখন আমার ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়, ইনিশিয়ালি কমে যায়। কেন? ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টের খরচ তখন কি থাকে? কম থাকে, বিকজ ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টে আমরা বাল্ক ভলিউম মানতে পারি সাপ্লায়ারের কাছ থেকে, র মেটেরিয়াল কম্পোনেন্ট। সো নর্মালি উই হ্যাভ এ ডিসকাউন্টেড প্রাইস অফার। ইকোনমিজ অফ স্কেলের কারণে ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট ইজ কামিং ডাউন। দ্যাটস ওয়াই আমাদের আউটবাউন্ড অ্যান্ড ইনবাউন্ডের যোগফলে যখন ইনবাউন্ড একটা বড় ভূমিকা রাখে, তখন ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট আমাকে একটা কমায় ফেলতে, টোটাল ট্রান্সপোর্টেশন কস্টকে কমায় ফেলতে সহযোগিতা করে। একটা পর্যায়ের পর একটা স্যাচুরেটেড লেভেলে থাকে, তারপর এটা আবার বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ তখন নাম্বার অফ ফ্যাসিলিটি যত বাড়ে, দেখেন এদিকে এসে বেড়ে গেছে, নাম্বার অফ ফ্যাসিলিটিস আমরা বাড়াচ্ছি হচ্ছে আপওয়ার্ড সাপ্লাই চেনের থেকে ডাউনওয়ার্ড সাপ্লাই চেন। হোয়াট ইজ ডাউনওয়ার্ড সাপ্লাই চেন? ক্লোজ প্রক্সিমিটি অফ দি কাস্টমারের কাছাকাছি আমরা, ওই যে শাস্তাগঞ্জের উদাহরণ, একটা উদাহরণ আমি কিন্তু বারে বারে টেনে আনতেছি, বিকজ এই একটা উদাহরণ দিয়ে অনেক কিছু বোঝানো যায়। কারণ আপনি কনজিউমারের দোরগড়ায় চলে গেছেন, 2 ঘন্টার ভিতরে আপনি মার্কেটকে সার্ভ করতে পারতেছেন, তাহলে আপনার আউটবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট এবং লোকাল ডেলিভারি কস্ট আপনার কমে গেছে। কিন্তু সেই সময় আপনার ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টের ইকোনমিজ অফ স্কেলটা আপনার আর থাকছে না আগের মতন, যেই কারণে ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট আবার বেড়ে যাচ্ছে। সো ওই ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টটা আবার টোটাল কস্টকে বাড়িয়ে দিচ্ছে, বুঝা গেছে? যদিও আমার লোকাল ডেলিভারি কস্ট আমার কমে যাচ্ছে। সো ট্রান্সপোর্টেশন কস্টের ক্ষেত্রে দুইটা জিনিস, ইনিশিয়ালি ইট ইজ কামিং ডাউন,
কেন কমতেছে লাইনটা মনে রাখেন, পরীক্ষা আসলে এইভাবে অ্যান্সার করতে হবে। বিকজ ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টে যে ইকোনমিজ অফ স্কেলের যে বেনিফিট আমরা পাই, বিকজ অফ দি বাল্ক অর্ডার, বিগ অর্ডার, ডিসকাউন্টেড অফার, এই কারণে আমার টোটাল ট্রান্সপোর্টেশন কস্টকে কমিয়ে ফেলছে ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট। পরবর্তীতে যে আবার বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে একটা সার্টেন টাইমের পরে ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টের যে ইকোনমিজ অফ স্কেলের যে সুবিধা সেটা আর থাকছে না। আবার সেই সময় লোকাল ডেলিভারি কস্টও কমে যাচ্ছে, বাট লোকাল ডেলিভারি কস্টের তুলনায় ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টের খরচটা বেশি আকারে থাকে। সো ডিস্ট্রিবিউশন ইয়েতে পার্সেন্টেজ যদি করেন সেটাকে আবার বাড়িয়ে ফেলে, এই হচ্ছে এটা ব্যাখ্যা। এখন আবার দেখেন ফ্যাসিলিটিস এর সাথে ফ্যাসিলিটি কস্ট, যখন আমার নাম্বার অফ ফ্যাসিলিটিস বেড়ে যাবে, এই যে দেখেন কার নাম্বার অফ বেড়ে যাচ্ছে, আমার কস্টও কিন্তু বাড়তেছে, এই যে দেখেন কস্ট কার্ভও কিন্তু উপরের দিকে করতেছে, বুঝে গেছে? নাম্বার অফ ফ্যাসিলিটিস আগে 7টা ওয়্যারহাউস, এখন 5টা ওয়্যারহাউস, আগে ছিল 4টা ওয়্যারহাউস, এখন 7টা হইলে পরে বাড়বে। ফ্যাসিলিটিস কে মেনটেন করতে গেলে ফ্যাসিলিটিস কস্ট বাড়বে। আগে 2টা ফ্যাক্টরি দিয়ে চালাইতেন, এখন হঠাৎ মনে হচ্ছে না আরেকটা ফ্যাক্টরি বানাই, 3টা ফ্যাক্টরি, ফ্যাক্টরিও তো একটা ফ্যাসিলিটিস, তাই না? তো ফ্যাসিলিটি যত বাড়াবেন আপনার ফ্যাসিলিটি কস্ট তত বাড়বে। ভেরি সিম্পল, একদম প্লেন এন্ড সিম্পল রিলেশনশিপ। এখন দেখেন নাম্বার অফ ফ্যাসিলিটিস বাড়াইলে আমাদের ট্রান্সপোর্টেশন ওই যে আগেরটা বললাম ইনিশিয়ালি কমবে, স্যাচুরেটেড হবে, পরে বাড়বে। ইনভেন্টরি কস্ট সবসময় বাড়তে থাকবে, ফ্যাসিলিটি কস্টও বাড়বে। আর টোটাল কস্ট যেটা হলো, টোটাল কস্টে কি হয়েছে, ইনিশিয়ালি কমবে, তারপরে শেষের দিকে যে আবার বাড়বে। টোটাল কস্টের সামারি কি, টোটাল লজিস্টিক কস্টের সামারি কি লিখে রাখেন। টোটাল লজিস্টিক কস্ট ইজ দ্য সামারি অফ ফ্যাসিলিটি কস্ট, ইনভেন্টরি কস্ট এন্ড ট্রান্সপোর্টেশন কস্ট, এই তিনটার যোগফল। তার ভিতরে আমরা লজিস্টিকের পাই চার্ট নিয়ে যখন আমরা ডিসকাশন করি, আমরা তখন দেখতে পাই যে পাই চার্টের ভিতরে ট্রান্সপোর্টেশন এর পার্সেন্টেজ হচ্ছে 40 থেকে 45%, ইনভেন্টরি পার্সেন্টেজ হচ্ছে 20 থেকে 25%, ওয়্যারহাউসের পার্সেন্টেজ হচ্ছে 18 থেকে 20%। এই হচ্ছে রাফ কাট, এগুলা পরীক্ষা আসবে না, জাস্ট মাথায় রাখার জন্য। স্যার তাহলে আরেকবার বলবেন টোটাল লজিস্টিক যে কোনো টোটাল লজিস্টিক কস্ট ইজ দি সামেশন অফ ফ্যাসিলিটিস কস্ট, ইনভেন্টরি কস্ট এন্ড ট্রান্সপোর্টেশন কস্ট, তিনটা যোগফল, প্লাস প্লাস দিয়ে রাখেন। সো আমরা পাই চার্ট যদি আলাপ করি, অ্যাজ এ হোল অন এন এভারেজ যে কোনো লজিস্টিক কস্টের ভিতরে 40 থেকে 45% হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, তারপরে হচ্ছে 20 থেকে 25% হলো আপনার ইনভেন্টরি কস্ট, তারপরে আপনার 18 থেকে 20% হচ্ছে আপনার ওয়্যারহাউস কস্ট, ঠিক আছে? তো যেই কারণে টোটাল লজিস্টিক কস্ট কমে যায় ইনিশিয়ালি ট্রান্সপোর্টেশনের প্রভাবে, তারপরে আবার বাড়ে ট্রান্সপোর্টেশনের প্রভাবে, ঠিক আছে? এই জন্যই এটা বলা হয়েছে। এখন দেখেন নাম্বার অফ ফ্যাসিলিটি যদি আমার বেড়ে যায়, আমার রেসপন্স টাইমও কমে আসে। টোটাল লজিস্টিক কস্ট আমি বললাম ইনিশিয়ালি কমবে, একটা স্যাচুরেটেড থাকবে, পরের দিকে আবার বাড়বে, এই কথাটাই বলা হচ্ছে এখানে। এখন আমরা 6টা মডেল নিয়ে আলাপ করব। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে 6টা মডেল, প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইড আছে, আমি আর এখানে সময় নষ্ট করবো না। প্রথমটা হচ্ছে ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং, ম্যানুফ্যাকচারার ডাইরেক্ট শিপ করে কনজিউমারকে। সেকেন্ড হলো ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং অ্যান্ড ইন ট্রানজিট মার্জ, ইন ট্রানজিটে মার্জ হয়। থার্ড ওয়ান হচ্ছে ডিস্ট্রিবিউটেড স্টোরেজ উইথ ক্যারিয়ার ডেলিভারি। ফোর্থ ওয়ান হচ্ছে ডিস্ট্রিবিউটেড স্টোরেজ উইথ লাস্ট মাইল ডেলিভারি। ফিফথ মডেল হচ্ছে ম্যানুফ্যাকচারার অর ডিস্ট্রিবিউটেড স্টোরেজ উইথ কাস্টমার পিক আপ। প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইড আছে, আমরা ওখানে ডিসকাশন করব, এখান থেকেও পরীক্ষা আসবে। রিটেল স্টোরেজ উইথ কাস্টমার পিক আপ, এবং সর্বশেষ হচ্ছে একদম আমাদের ট্রেডিশনাল পাড়া মহল্লার দোকান। সো ফার্স্ট ওয়ান ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং, এই লিজেন্ড গুলি একটু বোঝার চেষ্টা করেন। এটা কি? ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরি। এটা কি? রিটেইলার। এই সার্কেলটা কি? কাস্টমার। সলিড এরোটা বলতে কি বোঝায়? সলিড এরো এটা কি বোঝাচ্ছে? প্রোডাক্ট ফ্লো। কাস্টমার ডিরেক্ট। আর ডটেড হলো ইনফরমেশন ফ্লো। খুবই সিম্পল ভাই, একটু বুঝে নেন তাহলেই বুঝবেন। এখানে মূল কথা হলো ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট আপনার প্রোডাক্ট কাস্টমার কাছে যাবে, বাইপাসিং রিটেইলার। রিটেইলারের কাজ কি তাহলে বলতে পারতেন, রিটেইলার কি করতেছে এখানে? রিটেইলারের কাজ হলো ইনফরমেশন গ্যাদার করা, দ্যাটস ইট। প্রোডাক্ট ফ্লোর সাথে রিটেইলারের কোনো সম্পর্ক নাই। সো কোশ্চেন হলো এই মডিউলে বা এই মডেলে রিটেইলারকে বাইপাস করে ম্যানুফ্যাকচারার বা ফ্যাক্টরি যিনি চালান তারা ডিরেক্ট তার প্রোডাক্ট কাস্টমার কাছে পাঠিয়ে দেন। এটাকে আবার কি বলা হয়? এই মডেলটাকে ড্রপ শিপিংও বলে, লিখে রাখেন, এই যে এখানে লেখা আছে ড্রপ শিপিং।
This model, manufacturer stage with direct shipping, is also known as drop shipping. এই যে এখানে লেখা আছে drop shipping, এটা একটু আন্ডারলাইন করে রাখেন, ড্রপ শিপিং। প্রোডাক্টের ক্রাইটেরিয়া কি হবে, কি কি প্রোডাক্ট হলে আমরা, নেচার হলে আমরা এটা করব। যদি স্লো মুভিং হয়, দেখেন ক্যারেক্টারিস্টিক, স্লো মুভিং, আস্তে আস্তে যায়, স্লো মুভিং, তেমন ডিমান্ড নাই, লো ডিমান্ড হইলেই তো স্লো মুভিং হবে। এন্ড হাই ভ্যালু আইটেম, অনলি দেন ইউ উইল হেল্ড দ্য ইনভেন্টরি এট ম্যানুফ্যাকচারিং স্টেজ। এখানে ইনভেন্টরি কোথায় হেল্ড হয়, কোথায় থাকে? সিম্পল কোশ্চেন, কোথায় থাকে ইনভেন্টরি? where the inventory is held? রিটেইলারের ওখানে? না, ম্যানুফ্যাকচারিং এর কাছে। ম্যানুফ্যাকচারিং। রিটেলার তো বললামই, রিটেলারের কাজ হচ্ছে অনলি গ্যাদার দ্য ইনফরমেশন এন্ড পাস ইট টু ম্যানুফ্যাকচারার। দেয়ার ইজ নো ডাইরেক্ট রিলেশনশিপ উইথ রিগার্ডস টু প্রোডাক্ট মুভমেন্ট। হ্যাঁ, তাহলে ইনভেন্টরি কোথায় থাকবে? ম্যানুফ্যাকচারের কাছে। খেয়াল করেন কিন্তু, এগুলো কিন্তু জানতে হবে, এগুলি পরীক্ষায় এই সমস্ত কোশ্চেনই আসে। তারপরে এখানে দেখেন প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স কি, স্লো মুভিং, লো ডিমান্ড, হাই ভ্যালু। হাই ভ্যালু আইটেম, স্লো মুভিং এবং লো ডিমান্ড হয়েছে দেখি ম্যানুফ্যাকচারার, যিনি ফ্যাক্টরিতে বানিয়েছে, সে তার কাছে ইনভেন্টরিটাকে ধরে রাখে। আজকে যদি এর ডিমান্ড অনেক বেশি হইতো, তাইলে কি এখানে রাখতেন নাকি কাস্টমারের কাছে রাখতেন? কোথায় রাখতেন? যদি হাই ডিমান্ডিং আইটেম হইতো, ফাস্ট মুভিং এফএমসিজি আইটেম যদি হয়ে যেত, তাহলে কোথায় রাখতেন? রিটেলার কাছে। রিটেলারের কাছে রেখে দিচ্ছ। রিটেলারের কাছে রাখতেন, রিটেইলারের কাছে। মানে কনজিউমারের কাছে রাখতেন। সেটা রিটেলার হইতে পারে, ডিস্ট্রিবিউশনার, স্টোরেজ, হোয়াটএভার, ক্লোজ প্রক্সিমিটি অফ কাস্টমারের কাছাকাছি থাকতেন তো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তারপরে দেখেন এখানে ডিমান্ড এগ্রিগেশন হয়, আরেকটা ক্যারেক্টারিস্টিক। ডিমান্ড, অনেকগুলি ডিমান্ডকে একত্রে করে এগ্রিগেট করা হয়। এটা হলো সেন্ট্রালাইজেশন অ্যাপ্রোচ। ইনভেন্টরি সেন্ট্রালাইজ করে রাখা হয়, ইনভেন্টরি হেল্ড বাই ম্যানুফ্যাকচারার, এবং সেন্ট্রালাইজ করা হয়, একত্রে রাখা হয়। ডিমান্ডটাকে এগ্রিগেট করা হয়, একত্রে করা হয়। পোস্টপন কাস্টমাইজেশন, অনেক সময় কাস্টমাইজেশন করা হয় পরে। প্রিপন মানে আগে, পোস্টপন মানে পরে। এই উদাহরণটা কেন দেওয়া হয়েছে জানেন? পৃথিবীতে অনেক অটোমেটিভ ইন্ডাস্ট্রি আছে যারা খুবই হাইলি এক্সক্লুসিভ কিছু গাড়ি বানায়, যেটা তারা একদম ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে ডিরেক্ট পাঠিয়ে দেয়। আরবে শেখ, দুবাই, রমুক, যেগুলি একটা পিসি বানায়, দুইটা পিসি বানায়, ভ্লাদিমির পুতিনের জন্য বানায়। এই ধরনের বড় বড় ব্যবসায়ী বাংলা, সারা পৃথিবীতে এই ধরনের প্রচুর পয়সাওয়ালা লোকজন আছে, কিন্তু তাদের এই কোয়ান্টিটিটা হয় খুব কম। হাই ভ্যালু আইটেম, লো ডিমান্ড, স্লো মুভিং, কারণ এটা তো গণহারে কেউ কিনবে না। যেই কারণে যেই কারণে সেটা এই যে লিমিটেড এডিশন সে ধরে রাখে, সেখান থেকে ওখানে পাঠায়। ধরেন প্লাটিনাম ইন্ডাস্ট্রি অথবা ডায়মন্ডের ইন্ডাস্ট্রি, এমন একটা জিনিস আসলো, পৃথিবী বিখ্যাত কোনো অ্যাক্ট্রেস, যে ডিজাইন করে বললো এটা আমার জন্যই শুধু বানাবে, এটা গণভাবে কমার্শিয়াল দিবেন না। তারপর এটা হাই ভ্যালু আইটেম, লো ডিমান্ড, স্লো মুভিং, এই জন্যই সেন্ট্রালাইজ করে রেখে দিচ্ছে। উনি অর্ডার করলে এটা যাবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার নাও? জি। এখানে আরেকটা জিনিস দেখেন, ম্যানুফ্যাকচারিং স্টেজ থেকে যে ডাইরেক্ট শিপিং হয়, এখানে ট্রান্সপোর্টেশন কস্ট ইজ হাই, কারণ অনেক দূর ট্রাভেল করতে হয়। ওকে, তো মনে থাকবে জিনিসগুলি, পয়েন্টগুলি। And now we move to the second one যাচ্ছি আমরা। ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং এন্ড ইন ট্রানজিট মার্জ। প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্য কি? আগেরটায় সরাসরি যাইতো, এখন ইন ট্রানজিট মার্জ, মধ্যবর্তী একটা জায়গায়, ইন ট্রানজিট একটা জায়গায় সে মার্জ হচ্ছে। তার মানে প্রোডাক্টটা ফ্যাক্টরি থেকে এসে জমা হচ্ছে কোথায়? ইন ট্রানজিট মার্জ। ওকে, সেখান থেকে প্রোডাক্ট কাস্টমারের কাছে যাচ্ছে। এখানে এগেইন রিটেলারের ভূমিকা হচ্ছে ইনফরমেশন ফ্লো ম্যানেজ করা। ওই যে দেখেন রিটেলারের সম্পর্ক অনলি ডটেড অ্যারো which denotes information flow. That is the only difference. যদি প্রথম মডেলের সাথে দ্বিতীয় মডেলের পার্থক্য পরীক্ষায় আসে, তাহলে কি আসতে পারে? প্রথমটার ক্ষেত্রে খেয়াল করেন, ইনভেন্টরি হেল্ড বাই দি ম্যানুফ্যাকচারার। এখানে ইনভেন্টরি হেল্ড বাই হুম? কোথায় ইনভেন্টরি হেল্ড হচ্ছে? ইন ট্রানজিট মার্কেট বাই ক্যারিয়ার। ইন ট্রানজিট মার্জ। তার মানে প্রথমটাই ছিল ম্যানুফ্যাকচারিং স্টেজ, এখানে হচ্ছে ইন ট্রানজিট মার্জ। ওকে, প্রথমটাই ছিল লো টু মিডিয়াম ডিপ, প্রথমটা ছিল কি? স্লো মুভিং, লো ডিমান্ড। এখানে এসে কি হয়েছে? প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স লো টু মিডিয়াম ডিপ, একটু বেড়েছে ডিমান্ড, একটু ডিমান্ড বাড়ছে দেখি তো আপনি ফ্যাক্টরি থেকে একটু সরে এসে কনজিউমারের কাছাকাছি, বেশি কাছে না হলেও মধ্যবর্তী একটা জায়গায় ইন ট্রানজিট ইয়েতে রাখছেন। এগেইন দি ভ্যালু ইজ সেম, প্রথমটার ক্ষেত্রে হাই ভ্যালু, এটার ক্ষেত্রে হাই ভ্যালু। ডেল ইজ দ্য এক্সাম্পল। সারা পৃথিবীতে এই মডেলের এক্সাম্পল হচ্ছে ডেল। তারা ইনট্রানজিট মার্জে তাদের বিভিন্ন ছোট ছোট অর্ডার গুলিকে এনে এখানে ইনট্রানজিট হিসাবে একটা অর্ডার হিসাবে আনে, তাতে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট পার্টসের
অর্ডার এসে ইন ট্রানজিট মার্জে তারা একটা সিঙ্গেল অর্ডার হিসাবে নিয়ে সেটাকে কাস্টমার কাছে ডেলিভার করে। ডেল, সারা পৃথিবীতে এটার এক্সাম্পল হচ্ছে ডেল কোম্পানি কম্পিউটার। ওকে, সো আরেকটা উদাহরণ, আরেকটা পার্থক্য হচ্ছে প্রথমটার ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্ট ইজ হাই, বাট সেকেন্ডটার ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্ট ইজ লো কম্পেয়ার টু দ্য ফার্স্ট ওয়ান। এই কটি হলো পার্থক্য, বুঝতে পারছি? আর প্রথমটার ক্ষেত্রে সেন্ট্রালাইজেশন ছিল, ইনভেন্টরি এগ্রিগেশন ছিল। এখানে গেছে এগ্রিগেশনটা আর থাকে না, এগ্রিগেশনটা ভেঙে গেছে। কারণ আগে তো সেন্ট্রালি এখানে ইনভেন্টরিকে রাখতো, বাট এখানে এগ্রিগেশনটা ভেঙে গিয়ে ডিসএগ্রিগেশন হয়েছে। এটি হচ্ছে উদাহরণ। ডিস্ট্রিবিউশন স্টোরেজ উইথ ক্যারিয়ার ডেলিভারি, থার্ড ওয়ান। হাই লেভেল ইনভেন্টরি অ্যাট ডিস্ট্রিবিউটর। এখানে দেখেন ইনভেন্টরি কোথায় হেল্ড হচ্ছে, ডিস্ট্রিবিউটরের কাছে। ডিস্ট্রিবিউটরকে কে নিয়োগ দেয়? ম্যানুফ্যাকচারার অথবা বিজনেস তো নিয়োগ দেয়, তাই তো? আজকে আমি যদি প্রাণ আর রেফেলের ডিস্ট্রিবিউটর হইতে চাই, আমি নিজে নিজে হইতে পারবো নাকি ওরা আমাকে নিয়োগ দিতে হবে? ম্যানুফ্যাকচারার করতে হবে। নিয়োগ দিতে হবে। অ্যাবসলিউটলি। আজকে যদি আমি ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর হইতে চাই, ইউনিলিভার আমাকে নিয়োগ দিতে হবে। আমি তো নিজে নিজে হোলসেলার আর ডিস্ট্রিবিউটর সেজে দিতে পারবো না, তাই তো? সো ম্যানুফ্যাকচারারের পক্ষে ডিস্ট্রিবিউটর এখানে ইনভেন্টরি হেল্প করতেছে, করে ওখান থেকে কাস্টমার কাছে দিচ্ছে। হাই লেভেল অফ ইনভেন্টরি আর ডিস্ট্রিবিউটর, এটাতে ক্যারেক্টারিস্টিক্স কি? ইনভেন্টরি কোথায় ধরে রাখা হয়? ডিস্ট্রিবিউটরের কাছে, এবং হাই লেভেল অনেক বেশি ইনভেন্টরি রাখা হয়, কারণ কাস্টমারের কাছাকাছি তো। চয়েস, কারণ এটা হলো মিডিয়াম টু, দেখেন ক্যারেক্টারিস্টিক্স আবার চেঞ্জ হয়ে গেছে, ফাস্ট টু মিডিয়াম, মিডিয়াম টু ফাস্ট মুভিং আইটেমস। যেই কারণে আপনার ডিমান্ড ইজ হাই, যে কারণে আপনার ইনভেন্টরি বেশি বেশি রাখতে হবে আপনার ওয়্যারহাউসে বা ডিস্ট্রিবিউশন সেন্টারে, সো দ্যাট কনজিউমার চাওয়া মাত্রই যেন আপনি দিয়ে দিতে পারেন। না দিতে পারলে তো স্টক আউট সিচুয়েশন হবে, কম্পিটিশন আপনার ভলিউম নিয়ে নিবে। আর এখানে এসে একটা কি হয়, লস অফ এগ্রিগেশন। সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে লস অফ এগ্রিগেশন, এখানে এসেও লস অফ এগ্রিগেশন, রাইট? লস অফ এগ্রিগেশন। এফএমসিজি মডেল, এফএমসিজি প্রচুর লোকজন এইভাবে বিজনেস করে। ফ্যাক্টরি থেকে মালামাল যায় ডিস্ট্রিবিউটর ওয়্যারহাউসে, সেখান থেকে আরেকটা স্টেপ আছে, রিটেলের কাছে যায়, হোলসেলারের কাছ থেকেও কাস্টমার নিতে পারে। অনেক এফএমসিজি বিজনেস এইভাবে করে। সেটার পরে আবার ডিস্ট্রিবিউটর কাছ থেকে রিটেলের কাছেও যায়, ঠিক আছে? তারপর একটা আমরা দেখি ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ লাস্ট মাইল। জি হ্যালো, একটা কোয়ারি ছিল ভাই, একটু আগে স্লাইডটা হবে। জি। আচ্ছা, এইখানে ইনফরমেশন ফ্লোটা শুধুমাত্র ডিস্ট্রিবিউটর পর্যন্ত কেন? এটা ফ্যাক্টরি পর্যন্ত যেতে হবে না? এটা ডিস্ট্রিবিউটরকে যে সে নিয়োগ দিয়েছে, ডিস্ট্রিবিউটর তখন জমা করতেছে ওর ওয়ে মার্কেটের ইনফরমেশন, সেখান থেকে ফ্যাক্টরি জেনে নিচ্ছে। এটার ফ্লোটা ডিস্ট্রিবিউটর পর্যন্তই থাকতেছে। ডিস্ট্রিবিউটরের কাছে একটা রোবাস্ট ইনফরমেশনের সিস্টেম আছে, সেখানে সে সবকিছু ধারণ করতেছে, তখন ফ্যাক্টরি ডিস্ট্রিবিউটর কাছ থেকে জেনে নিচ্ছে। এই জন্যই এই পর্যন্ত দেখাইছে। ধরেন আমি যখন ডিস্ট্রিবিউটরকে নিয়োগ দিই, আমি তো জেনে বুঝি নিয়োগ দিব, তার ক্যাপাবিলিটিস, কম্পিটেন্সি। দেখলাম যে তার কাছে ইনফরমেশনের প্রচুর আছে, ইনফরমেশন আছে, সে ধরে রাখতেছে সিস্টেমেটিক ওয়েতে। আমার যখন দরকার আমি সেখান থেকে নিয়ে নিচ্ছি, ওই জন্য ওই ফ্লোটা দেখায় নেই। ফোর্থ ওয়ান, ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ লাস্ট মাইল ডেলিভারি। হোয়াট ডাজ ইট মিন বাই লাস্ট মাইল ডেলিভারি? লাস্ট মাইল ডেলিভারি হচ্ছে আপনার কনজিউমারের দোরগোড়ায় বাসায় দিয়ে আসবে আপনার প্রোডাক্ট। অনলাইন সিস্টেমের বিজনেস, আপনি অর্ডার দিচ্ছেন, আপনার বাসায় পৌঁছে দিবে। এখানে ইনভেন্টরি কোথায় হেল্ড হয়? ডিস্ট্রিবিউটর ওয়্যারহাউস থেকে, সেখান থেকেও নিয়ে আসে, আপনি নিয়ে এসে আপনার একদম আপনার বাসায় এসে দিয়ে যাচ্ছে। লাস্ট মাইল ডেলিভারি। লাস্ট মাইল ডেলিভারি মডেলের ক্ষেত্রে কি প্রযোজ্য? এটাতে একটা ইউজিং প্যাকেজ ক্যারিয়ার এখানে ইউজ করা হয়, যে উপরে দেখেন, ডেলিভারিং টু কাস্টমার হোম ইনস্টেড অফ ইউজিং প্যাকেজ ক্যারিয়ারের পরিবর্তে একদম বাসায় যেয়ে দিয়ে আসা হয়, আপনার বাসায় এসে নামাই দিবে, প্যাকেজ ক্যারিয়ার দিয়ে পাঠাবে না, ওটার পরিবর্তে বাসায় এসে নামাই দিবে। ট্রাক হোক, কাভার ভ্যান হোক, লরি হোক, ভ্যান হোক, হোয়াট এভার, আপনার বাসায় নামাই দিয়ে আসবে। সো এই মডেলের ক্ষেত্রে সর্বোচ্চ ট্রান্সপোর্টেশন কস্ট লিখে রাখেন। যদি বলা হয় এই 6টা মডিউলের ভিতরে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট হাইয়েস্ট ট্রান্সপোর্টেশন কস্ট, দিস ওয়ান, বিকজ এন্টায়ার সাপ্লাই চেইন এটা একদম সেই ফ্যাক্টরি থেকে শুরু করে 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 একদম কনজিউমারের বাসা পর্যন্ত যাচ্ছে। সো সবগুলি যদি যোগফল করেন তাহলে অ্যাজ এ হোল ট্রান্সপোর্টেশন কস্ট ইজ হাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেলিয়েন্ট ফিচার, আমি যেটা আলাপ করলাম, একটু নোট নিয়ে রাখেন। আচ্ছা প্রোডাক্ট স্যার, থেকে এখানে কাস্টমার কাছে যাওয়া পর্যন্ত টোটালটাই হচ্ছে কোম্পানির কস্টিং যায় এটার পেছনে। অ্যাজ এ হোল সাপ্লাই চেনের কস্ট বলতেছি, কোন কোন কস্ট কোম্পানি বিয়ার করছে, কোনটা ডিস্ট্রিবিউটর বিয়ার করছে, বাট আমি কিন্তু বলছি অ্যাজ এ হোল সাপ্লাই চেন। কারণ সাপ্লাই চেনের অংশ কিন্তু ডিস্ট্রিবিউটর, কাস্টমার সবাই।
পুরাটাকে যদি যোগফল করেন তাইলে আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা কোথায় যাচ্ছে? এই লাস্ট মাইল ডেলিভারিতে হাইয়েস্ট। কোনো পোর্শন ফ্যাক্টরি নিচ্ছে, কোনো পোর্শন ডিস্ট্রিবিউটর নিচ্ছে, যার যার পোর্শন সবগুলি যদি যোগ দেন তাইলে আপনার অ্যাজ এ হোল ওই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ওই সাপ্লাই চেইন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট ইজ হাই, এটাই বলা হচ্ছে এখানে। আর কাস্টমারের এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে আপনি তো সবচেয়ে খুশি হবেন। খুশি হবেন না? আপনার বাসায় এসে পৌঁছে দিচ্ছে, তা আমি জি তো জি হ্যাপি হবই, আমি হ্যাপি হব। ঠিক আছে, এখন আসেন পরেরটায়, ম্যানুফ্যাকচারিং অর ডিস্ট্রিবিউটর স্টোরেজ, ফিফথ ওয়ান, উইথ কাস্টমার পিক আপ। এখানে প্র্যাকটিক্যাল কয়েকটা এক্সাম্পল দিব আমি, আপনারা মিলাই নিতে পারবেন এবং ইজি হবে বুঝতে। সো ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আসতেছে, ক্রস ডকিং হচ্ছে ডিসি বা ডিস্ট্রিবিউশন সেন্টারে ক্রস ডকিং হয়ে আসতেছে হলো পিক আপ সাইডে, একটা এডিশনাল লেয়ার আসছে পিক আপ সাইড। তাহলে দেখেন কাস্টমার কিন্তু পিক আপ সাইডে যে প্রোডাক্টটাকে নিচ্ছে, তাই তো? এটা রিইউজিং এক্সিস্টিং পিক আপ সাইড এন্ড কাস্টমার পার্টিসিপেশন, এখানে কাস্টমার এসে পার্টিসিপেট করে নিয়ে যাচ্ছে। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কি বলেন? এখানে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনার, এখানে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফার্নিচারের দোকান, বুঝতে পারছেন? এখানে উদাহরণ হলো আপনার দারাজ, চাল ডালেরও পিক আপ সাইট আছে। সে ম্যানুফ্যাকচারার ফ্যাক্টরি থেকে তার জিনিস সংগ্রহ করে সে তার পিক আপ সাইট গুলিতে ডিফাইন করা ঢাকা শহরে, ওই জায়গায় রাখে। ওই জায়গায় কাস্টমার যে জিনিস নিয়ে আসে, যেমন আমার ওয়াইফ রেগুলারলি চাল ইয়ের থেকে দারাজ থেকে অর্ডার করে। আমরা যেহেতু মিরপুর ডিএসসি থাকি, আমাদের বাসার কাছে 12 নম্বরে পল্লবীতে একটা পিক আপ সাইট আছে দারাজের। অনেক সময় সে ডেলিভারি কস্টটাকে অ্যাভয়েড করার জন্য, কারণ অনেক সময় তো বাচ্চার কোচিং এর জন্য ওখানে যায়, তো যাওয়ার পথে ওই জিনিসটাকে পিক আপ করে নেয়। তাইলে ধরেন ওই একটা ডেলিভারি কস্টের 80 টাকা 100 টাকা বাদ যায় হিসাবে। আবার মনে করেন চাঁদদালালা, এই যে আমাদের ডিএসসির ভিতরে তার পিক আপ সাইট আছে, অনেক সময় বলে যে সরি স্যার ওর ম্যাডাম, আপনি যদি করতে চান আমাদের এই পিক আপ সাইট থেকে এসে রিক্সা দিয়ে নিয়ে যেতে পারেন, অথবা ড্রাইভার পাঠিয়ে দিতে পারেন, গাড়িতে উঠায় নিয়ে যেতে পারেন। ফার্নিচারের ক্ষেত্রে আই এম দ্য পার্সোনাল এক্সপিরিয়েন্স। 2010 সালে আমি আমার ড্রয়িং রুমের জন্য একটা সোফা কিনেছি হলো ইয়ের থেকে, গুলশান থেকে। উই পেইড মানি দেয়ার, কিন্তু ওরা কিন্তু আমাদেরকে ওখান থেকে প্রোডাক্টটা ডেলিভার করে নাই। ওরা বলছে আমাদের একটা পিক আপ সাইট আছে উত্তরায়, আপনারা ওখানে চলে যান, এই ভাউচার দেখায় ওখান থেকে পিক আপ করে নিয়ে যান বাসায়। সো ইয়ের ক্ষেত্রে, ফার্নিচারের ক্ষেত্রে এই মডালিটিটা খুব কাজে দেয় বা কাজ করে, রাইট? ক্লিয়ার? সো নাও দ্য লাস্ট ওয়ান, রিটেল স্টোরেজ উইথ কাস্টমার পিক আপ, মোস্ট ট্র্যাডিশনাল টাইপ। পাড়া মহল্লায় আমাদের যে দোকান পাট আছে সেগুলি হচ্ছে এটার উদাহরণ। ইনভেন্টরি ইজ স্টোরড লোকালি অ্যাট রিটেল স্টোর। রিটেল স্টোরে আমরা ইনভেন্টরি রাখি, ঠিক কিনা বলেন? জি স্যার। পাড়া মহল্লায় যে আমরা দোকানে যাই, সেটা ইভেন আমাদের পাড়া মহল্লায়ও কিন্তু এখনই আছে, আগোরা আছে, অনেকের বাসার সামনে আছে, অনেকের বাসার সামনে স্বপ্ন আছে। এগুলো কিন্তু সবকিছুর উদাহরণ। যে কোনো মুদির দোকান ওইটার উদাহরণ। ফার্মেসি কি এটার উদাহরণ হবে না? জি স্যার। অবশ্যই, কারণ ইসেনশিয়াল আইটেম, ড্রাগ সেভিং, লাইফ সেভিং আইটেম, অবশ্যই এটা উদাহরণ। কাস্টমার্স ওয়াক ইন টু দ্য রিটেল স্টোর অ্যান্ড পিক আপ দেয়ার আইটেম। আমরা যাই, হেঁটে যেয়ে পিক আপ করি, ম্যাক্সিমাম হয়তো রিক্সা দিয়ে যাই, এর বেশি তো না। যারা হাঁটতে পছন্দ করেন তারা ওই 10 মিনিট হেঁটেই নিয়ে আসেন, 5 মিনিট 10 মিনিট কোনো বিষয়ই না। আবার অনেকে রিক্সা দিয়ে যাইতে পছন্দ করেন। অনেকে মনে করেন কেনার পরে মালামাল হাইটে নিয়ে কেন যাবো, রিক্সা দিয়ে যাই। ওকে, বাট কেন বোঝানো হয়েছে ওয়াক বাই? আমার আপনার মতন কাস্টমার আমরা হেঁটে যেয়ে চাল ডাল তরি তরকারি যা কিছু আনতে পারি, সবই এখান থেকে আমাদের সম্ভব না। লোকাল স্টোরেজ ইনক্রিজের ইনভেন্টরি এন্ড ফ্যাসিলিটি কস্ট। কি করে? ইনভেন্টরির স্টোরেজটাকে বাড়ায়, কারণ লোকালি এটাকে ইনভেন্টরি রাখতে হয় এবং অনেক ছোট 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 ফ্যাসিলিটি কস্ট হয়, ছোট ছোট অনেক অনেক সব, অনেক ছোট 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 ফ্যাসিলিটিজ এর সমন্বয়। ইন্ডিভিজুয়াল আপনি যদি ইউনিভার্স দেখেন, ছোট ছোট এরকম ডিটেল সব অনেক, পুরো সাপ্লাই চেন অর্থে বলা হয়েছে। এরকম ছোট ছোট ফ্যাসিলিটিজের ফ্যাসিলিটি কস্ট অনেক বেশি হয়। এটা তো সেন্ট্রাল একটা দোকান দিয়ে আপনি করতে পারবেন না, এরকম পাহাড়া মহল্লায় তো অনেক দোকান, তাই না? প্রোভাইডস ফাস্টার রেসপন্স টাইম দেন আদার্স। ফাস্টার রেসপন্স টাইম হবে না, কারণ পাড়া মহল্লায় তো লিড টাইম তো অনেক কম। আপনি যা বাসা থেকে নাইমাই, অ্যাপার্টমেন্ট থেকে নাইমেই আপনি দোকানে ঢুকে পড়তে পারেন, এরকম সিস্টেমই তো এখন ঢাকা শহরে। সুইটেবল ফর ফাস্ট মুভিং আইটেমস অ্যান্ড ইমার্জেন্সি আইটেম, এটা আমি লিখি নাই, তারপর বুকে বলে দিচ্ছি। আজকে চাল ডাল লবণ তেল আটা মশলা, এগুলো তো ফাস্ট মুভিং আইটেম।
এগুলি আনতে যদি আমার 1 ঘন্টা পাড়ি দিতে হয় সময়, তাহলে তো আমার এই রিটেল স্টোরেজের এই কনসেপ্টের সাথে এটা গেলই না। ফাস্ট হইতে হবে, তাড়াতাড়ি হইতে হবে, আমি যেন হেঁটে যেয়ে এটা ম্যানেজ করতে পারি। আজকে যদি এসেনশিয়াল আইটেম হয়, ড্রাগ সেভিং আইটেম, লাইফ সেভিং ড্রাগ আইটেম, আপনার বাসায় মুরব্বি আছে, হুএভার, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, আপনার দাদি হতে পারে, দাদা হতে পারে, নানা হতে পারে, হুএভার, তার অ্যাজমা আছে, ক্রনিক অ্যাজমা পেশেন্ট, তার ইনহেলার নিতে হয়। ইনহেলার আনতে যদি 1.5 ঘন্টা লাগে, আপনার 2 ঘন্টা জার্নি করতে হয়। পাড়া মহল্লা ইনভেন্টরি থাকে সব ফার্মেসি, কোন ফার্মেসি নাই যে নাই, আপনার ইনহেলার নাই, তাই না? প্রেশারের ওষুধ খুঁজতে যদি আধা বেলা যায় আমার ঢাকা শহরে, তাহলে আর ওইটা ইসেনশিয়াল আইটেম হইলো না, ওই সংজ্ঞার ভিতরেই পড়তেছে না তাইলে। ওকে, আজকে যদি স্বর্ণের দোকান, আমি নট নেসেসারি যে আমার পায়ে হেঁটে যায় আমার স্বর্ণের দোকান বাই করতে হবে, ডায়মন্ডের দোকান, সেটা আমার 2 ঘন্টা লাগলো, ওকে, বিকজ এটা তো ইসেনশিয়াল আইটেম না, ফ্যান্সি আইটেম, লাক্সারিয়াস আইটেম। আমার পাড়া মহল্লায় কি গুচির পারফিউম থাকতে হবে? দরকার আছে কোনো? বেভালগারির পারফিউম থাকতে হবে? নট নেসেসারি, এটা লাক্সারি আইটেম, এটা তো ফাস্ট মুভিং কনজিউমার প্রোডাক্ট না। সো প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক বুঝতে হবে, কি কারণে এটা কোথায় রাখা হচ্ছে, সেই জিনিসগুলি যদি আমরা বুঝি তাইলেই হবে। সো এই 6টা মডিউলটাও ইম্পর্টেন্ট, এগুলো থেকেও কোশ্চেন আসবে। এখন এইটা আমি লাইন বাই লাইন পড়বো না, আপনাদের উদাহরণের জন্য আপনারা একটু পরে বাসে দেখে নিন, এটা জাস্ট 1টা 2টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কম্পারেটিভ পারফরমেন্স অফ ডেলিভারি নেটওয়ার্ক ডিজাইন, এখানে একটা টেবিলের ভিতরে এই যে পারফরমেন্সের বিভিন্ন প্যারামিটার আছে এবং 6টা মডিউল যে আমরা আলাপ করলাম সেটার সাথে মার্কিং করা হয়েছে। ওয়ান মার্কিং হচ্ছে করসপন্ডস টু দ্য বেস্ট পারফরমেন্স, ঠিক আছে, করসপন্ড টু দ্য বেস্ট পারফরমেন্স। 1 নাম্বার পাইলে আপনার বেস্ট পারফরমেন্স হবে, আর 6 হলে ওস্ট হবে। এটা কিন্তু একটা সাবজেক্টিভ, কেউ যদি বলেন না এটা 1 হয়ে 2 হলে ভালো হইতো, ডোন্ট গো ফর দ্যাট ডিবেট। এটা একটা জাস্ট উদাহরণ দেওয়া হয়েছে টু আন্ডারস্ট্যান্ডের জন্য, আমরা ডিবেট না করি 1 না হয়ে 1.5 হইলো না কেন, 2 হইলো কেন, এটা তো কম্পারেটিভ বলা হয়েছে, তুলনামূলক। সো ওই ডিবেট করলে আমিও পুরো অ্যান্সার দিতে পারবো না। সো এই যে দেখেন একটা কি বলছে, রেসপন্স টাইম, রিটেল স্টোরেজ উইথ কাস্টমার পিক আপ, রেসপন্স টাইম সবচেয়ে কম, এই জন্য 1। বেস্ট পারফরমেন্স, রেসপন্স টাইম সবচেয়ে কম, সবচেয়ে বেস্ট, যাবো আর নিব। আবার দেখেন ম্যানুফ্যাকচারিং স্টোরেজ, লাস্টেরটা কি বলছে, আমার এখানে একটু হচ্ছে, ডিস্টার্ব করতেছে, লাইক ওয়ান, ওইটা কি ভাইয়া ম্যানুফ্যাকচারিং? ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ পিক আপ। তারপরে এই যে দেখেন ম্যানুফ্যাকচারিং স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং, কত দেওয়া হয়েছে? 4, তাই তো? রেসপন্স টাইম বেশি হবে না, সে তো ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট আসতেছে, রাইট? তারপর আবার জি। দেখেন উল্টা ভাবে দেখেন, আরেকটা উদাহরণ দেখি আমি। এই যে দেখেন ট্রান্সপোর্টেশন এখানে 1 কেন বলছে? যেটা পাড়া মহল্লায় যাইতে হয় সেটা কোনো ট্রান্সপোর্টেশন কস্ট আছে? তুলনামূলক তো অন্য মডিউলের তুলনায় অনেক কম, এই জন্য বেস্ট। আর এটাতে দেখেন ডিস্ট্রিবিউশন স্টোরেজ উইথ লাস্ট মাইল ডেলিভারি, আমি বলেছি না সবচেয়ে এক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন কস্ট সবচেয়ে বেশি হলো লাস্ট মাইল ডেলিভারিতে, মানে যেটা আপনার বাসায় এসে দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওর মার্কিং, ওনার মার্কিং হচ্ছে 5 পোস্ট, ওই পার্টিকুলার প্যারামিটারের কনটেক্সটে। এটা কিন্তু অন্য পার্সপেক্টিভে কিন্তু বলে নাই, ট্রান্সপোর্টেশনের পার্সপেক্টিভ। আপনি যদি বলেন হ্যাঁ আমি তো কনজিউমার খুশি, আপনি খুশি হলে সেটা হবে হলো ইসের ইয়েতে হবে, কাস্টমার এক্সপিরিয়েন্সের আন্ডারে হবে। দেখেন এক্সপিরিয়েন্সের আন্ডারে এটা 1 দেওয়া হয়েছে, ক্লিয়ার? এইভাবে জিনিসগুলি একটু দেখে নেবেন। সো আমি আর সবগুলি লাইন লাইন আমি পড়লাম না, এগুলি পরীক্ষা কিছু আসবে না, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। পরেরটাও একইভাবে পরেরটাও দেখবেন। 2 হইলে ভেরি সুইটেবল, 0 হইলে নিউট্রাল, আর -2 হইলে ভেরি আনসুইটেবল, এরকম ভেরি সুইটেবল, ভেরি আনসুইটেবল, নিউট্রাল, এইভাবে এগুলি বলছে। এটাও এইভাবে দেখে নেবেন আপনারা, ঠিক আছে? সেখান থেকে পরীক্ষা কোশ্চেন আসবে না ভাইয়া, এটা জাস্ট নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, আপনারা অবশ্য সময় একটু দেখে নিন জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, তাহলে আপনারা কম্পারেটিভ স্টাডিটা বুঝবেন। এখন আমরা অনলাইন সেল নিয়ে একটু আলাপ করব, ইম্পর্টেন্ট। আমরা যে জমানায় বসবাস করতেছি এটা হচ্ছে ই কমার্সের যুগ, অনলাইনের যুগ। আমরা কেউ কি আছি কোভিড এর সময় অনলাইনে অভ্যস্ত হই নাই? যারা অভ্যস্ত ছিলাম না তারাও কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। এখন বাসার বাচ্চারাও অর্ডার দিতে পারে, তারা কিন্তু এখন ফুড পান্ডায় ক্রমাগত অর্ডার দিতে পারে।
তার মানে অনলাইনের প্র্যাকটিস দেখেন, এটা কোভিড এর কারণে কিন্তু এই প্র্যাকটিসটা আমরা অ্যাডাপ্ট করে ফেলেছি। ইম্প্যাক্ট অফ অনলাইন সেলস অন কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিসের ইম্প্যাক্টটা আমরা আলাপ করব। সো রেসপন্স টাইম টু কাস্টমার, প্রথম পয়েন্ট, রেসপন্স টাইমটা কেরকম? ফিজিক্যাল প্রোডাক্টস টেক লঙ্গার টু ফুলফিল দেন রিটেল স্টোর। আজকে অনলাইনে যখন আপনি একটা ফিজিক্যাল প্রোডাক্ট আনার চেষ্টা করেন বা অর্ডার দেন, সেটা আসতে বেশি সময় লাগে দেন রিটেল স্টোর। তো আমরা জানি রিটেল স্টোরে যাবেন আর কিনবেন, আর ঘরে বসে একটা অর্ডার দিলেন, কখনো লিড টাইম 5 ঘন্টা, কখনো 4 ঘন্টা, কখনো হাফ বেলা, কখনো পুরা দিন, তাই তো? এইভাবেই তো আসতেছে। কখনো 2 ঘন্টা, সর্বনিম্ন হলে 2 ঘন্টা। আমি সর্বনিম্ন দেখেছি 1 ঘন্টার ভিতরে প্রোডাক্ট চলে আসছে, কারণ কাছাকাছি ছিল। সে পিক করছে, পিক করে ওই সেম টাইপ অফ প্রোডাক্ট সে ডেলিভার করতেছিল কাছাকাছি, এই জন্য 1 ঘন্টার ভিতরে চলে আসছে। এটা ফুডের ক্ষেত্রে আমি দেখছি, খুব কুইক, সবচেয়ে কুইকেস্ট লিড টাইম উই হ্যাভ সিন 1 ঘন্টা। বাট নর্মালি তো প্রোডাক্টটা ফিজিক্যালি আসতে তো আপনার বেশি সময় লাগবে কম্পেয়ার টু রিটেল স্টোর, এটাই বলছে। নো ডিলে ফর ইনফরমেশন গুডস, গুডস প্রোডাক্টের ইনফরমেশন কি কোনো ডিলে হয়? ডিলে হয় না, কিন্তু অনলাইনে কিন্তু ফাস্ট, আপনি ইজিলি ইনফরমেশন পেয়ে যান। প্রোডাক্ট ভ্যারাইটি, প্রোডাক্ট ভ্যারাইটির ক্ষেত্রে কি বলেছে? ইজিয়ার টু অফার লার্জার সেকশন। কিভাবে সম্ভব? কারণ আপনি স্ক্রল যখন করেন, একটা অ্যাপে যখন দেখেন, প্রচুর প্রোডাক্ট ভ্যারাইটি ইনফরমেশন ডাউনলোড করা থাকে, লার্জার সিলেকশন, আপনি অনেক অফার স্ক্রল করে 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 আপনি পিক করতে পারেন, ওই কথাটাই বলছে। প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, এগ্রিগেটিং ইনভেন্টরি এন্ড বেটার ইনফরমেশন অন কাস্টমার প্রেফার্ড ইমপ্রুভস প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি অনেক সময় এগ্রিগেশন করা যায় এখানে। কেন এগ্রিগেশন করে? কারণ বিভিন্ন ধরনের ডিমান্ড আসে, অর্ডার আসে, তখন সিস্টেমে বসে 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 এগ্রিগেট করে ফেলে, কাস্টমারের প্রেফারেন্সটা বুঝে ফেলে তারা, অ্যানালাইসিস করে করে এটাকে অ্যাগ্রিগেট করে ফেলে যে এই প্যাটার্নের এই ধরনের ইনভেন্টরি বা এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের স্টকের চাহিদা বেশি, সেটাকে অ্যানালাইসিস করে কাস্টমার প্রেফারেন্স অনুযায়ী অ্যাভেলেবেল করে ফেলে। কাস্টমার এক্সপিরিয়েন্স, ইমপ্রুভড অ্যাক্সেস, কাস্টমাইজেশন অ্যান্ড কনভেনিয়েন্স। কাস্টমারের এক্সপিরিয়েন্সটা কি? ইমপ্রুভ অ্যাক্সেস, অ্যাক্সেস আছে তো সবার। ইভেন আপনি গাড়িতে বসে যাচ্ছেন, বাসে বসে যাচ্ছেন, উবারে বসে যাচ্ছেন, আপনার যদি নেটওয়ার্ক আপনাকে পারমিট করে, ইউ ক্যান গেট ইনটু দ্য অ্যাক্সেস অফ দারাজ, ফুডপান্ডা। আপনি অফিস থেকে বেরোয় আপনার কিডস এর জন্য আপনি অফিসে বসেই অর্ডার দিলেন, আপনি বসতে বসতে পৌঁছে গেল প্রোডাক্ট, হয় না? সো কাস্টমার এক্সপিরিয়েন্স, কনভেনিয়েন্ট, কাস্টমাইজও করা যায়, ইমপ্রুভড অ্যাক্সেস, সবারই একটা খুব ইজি এক্সপ্রেস আছে, অ্যাক্সেস আছে। ফাস্টার টাইম টু মার্কেট, মার্কেটে খুব ফাস্টার টাইমে আনা যায় অনলাইন সিস্টেমে, খুবই ফাস্টার, অনেক ফাস্টার টাইমে আপনি মার্কেটে নিয়ে আসতে পারবেন। অর্ডার ভিজিবিলিটি, অর্ডার ভিজিবিলিটি কি? ইজিয়ার, ইজিয়ার অ্যাপ, যে কোনো অ্যাপ যাই ব্যবহার করেন, অর্ডার ভিজিবিলিটি খুব দেখা যায়। আমি অর্ডার প্লেস করলাম, অর্ডার প্রসেস হইল, অর্ডার পিক হইলো, অর্ডার প্রসেস হইলো, ইট ইজ মুভিং ফরওয়ার্ড, দিস আর অল পার্ট অফ দি অর্ডার ভিজিবিলিটি। তারপর কখন আপনার ডেলিভার হলো। রিটার্নেবিলিটি, হার্ডার উইথ অনলাইন অর্ডার, ওই যে একটু আগে বলছি, ইউজার ফ্রেন্ডলি না। আপনি একটা প্রোডাক্ট দ্বারা যে আনলে তারপর পছন্দ না হলে এটা ব্যাক করে দেওয়া, ব্রিক এন্ড মর্টার হলে দেন এন্ড দেন ভাউচারটা নিয়ে যে চেঞ্জ করে নিয়ে আসবেন। অনলাইন সিস্টেমে দেখেন তো এত ইজি কিনা? ইজি না, এখনো প্রসেসটা ফাস্টার হয়নি, এই জন্য এটাকে বলছে হার্ডার। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু এই ধরনের জিনিস আসে খুব, মানে কনসেপচুয়ালি টেস্ট করার জন্য। প্রপোর্শন অফ রিটার্ন লাইকলি টু বি মাচ হায়ার, ওই যে আমি একটা পার্সেন্টেজ বলছিলাম, 25 থেকে 30% হচ্ছে অনলাইন শপের ক্ষেত্রে, অ্যাজ অপোজ টু ব্রিক এন্ড মর্টার 5 to 10%। রিটার্নেবিলিটি রেটের প্রপোর্শন অনেক বেশি। আপনারা জানেন কি না, অনলাইন সিস্টেমে যখন এই যে কোভিড যখন চলতেছিল, মানুষ গরুর অর্ডার পর্যন্ত দিচ্ছে এই কোরবানির সময়, ফার্মে যে ভিডিও করে যে গরু দেখাইছে হৃষ্টপুষ্ট রোবাস্ট, পরে যখন ডেলিভার করছে দেখে যে লট অফ ডিফারেন্স, 40% মিলে না, এটি নিয়ে বিরাট গন্ডগোল। ওই জন্য আমি কথাটা বলছি, ফ্রডিউলেন্সের খুব প্রভাব আছে, প্রতারণা, কোরবানি গরু নিয়েও প্রতারণা। সো এর থেকে জ্বলন্ত উদাহরণ আর কিছু নাই। সো এখানে সবচেয়ে বেশি রিটার্নেবিলিটি রেট কেন বেশি হাই? কারণ আমি প্রোডাক্টটাকে টাচ করতে পারি না, ফিল করতে পারি না, ট্রায়াল দিতে পারি না, আমাকে ওই সিস্টেমে দেখে দেখে, পর্দায় দেখে দেখে, স্ক্রিনে দেখে দেখে আমাকে চুজ করতে হয়, রাইট?
আমি যখন ব্রিক এন্ড মর্টার শপে যাই, আমি কাপড়টাকে নেড়ে চেড়ে দেখতে পারি, আমি একেন ফিল টেক্সচার দেখতে পারি, ক্লথটা কেমন, সুদিং কিনা, আরামদায়ক হবে কিনা, গরমে আমার গায়ে আরামদায়ক হবে কিনা। বাট ওখানে তো আপনি ফিচার গুলি দেখে আপনি অর্ডার করেন, আপনি তো টাচ করতে পারেন না। কটনের ভিতরে তো নিজের ভেরিয়েশন আছে। জাজমেন্টের সুযোগ নাই। জি, বলছে যে নিজের জাজ করার মতন কোনো সুযোগ নাই, ওরা যা বলবে হ্যাঁ। সেটাই। রাইট। সো একটা কটনের ভিতরে তো ভেরিয়েশন আছে, আপনি কিভাবে বুঝেন? ওয়ান্স ইউ টাচ ইট, তাই না? আমরা অনেক সময় বলি না ফ্যাশন, বা অনেকে দেখবেন ফ্যাশনের সিম্পল জিনিস বলে। ফ্যাশন হলো সেইটাই যেটা আমি কমফোর্টেবল হবো, আমাকে মানাবে, এটাই কিন্তু ফ্যাশনের সবচেয়ে সিম্পল ডেফিনেশন। যেটা আমাকে মানাবে এবং আমি কমফোর্টেবল ফিল করবো, ওই ক্লথ, ওই জিনিসটি হচ্ছে আমার জন্য ফ্যাশন। ট্রেন্ড বলছে দেখি আমি দৌড়াবো, আমাকে ভালো লাগছে কিনা সেটাই আমি জাজমেন্টে গেলাম না, তাইলে কিন্তু ফ্যাশনের বেসিক জিনিসটা কিন্তু হলো না। আমাকে মানাচ্ছে কিনা এবং ওই জিনিসটা যেটা আমি পড়ছি সেটাতে আমি কমফোর্টেবল কিনা, এটা কিন্তু ইন জেনারেল ফ্যাশনের একটা ভেরি সিম্পলিফাইড ডেফিনেশন। ঠিক আছে? সো ডিরেক্ট সেলস টু কাস্টমার, কাস্টমারের সাথে সোশ্যাল নেটওয়ার্কিং করে আপনার প্রোডাক্টটাকে পিচ করতে পারেন। অনলাইনে যারা খাবারের ব্যবসা করে, অনলাইনে যারা কাপড়ের ব্যবসা করে, ডিরেক্ট সেলস করতে পারে, পিচ করে, লাইভে আসে, নিজের গায়ে কাপড় জড়ায় এগুলো ডিসপ্লে করে, খাবারের বিভিন্ন ছবি দেয়, পোস্ট দেয়, লাইভের ছবি দেয়। এগুলো হচ্ছে আপনার সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে ইউ আর কানেক্টিং উইথ দি অডিয়েন্স, এবং আপনি আপনার প্রোডাক্টটাকে পিচ করতেছেন, প্রোডাক্টটাকে আপনি আপনার কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি মার্কেটিং করতেছেন, রাইট? পিচ করা মানে হচ্ছে তাকে সেল করা, কি কি এটা ভালো জিনিস আছে, হোয়াই ইট ইজ ইউনিক, ইউএসপি কি, ইউনিক সেলিং প্রপোজিশন কি, এগুলো আপনি তুলে ধরেন। ফ্লেক্সিবল প্রাইসিং, পোর্টফোলিও অ্যান্ড প্রমোশন, ফ্লেক্সিবল প্রাইসিং থাকে, পোর্টফোলিও, প্রমোশন, সমস্ত অর্ডার, এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন দি অনলাইন সিস্টেম, আমরা এগুলো দেখে নিতে পারি। এফিশিয়েন্ট ফান্ড ট্রান্সফার, ইয়েস অর নো, এক বাক্যে বলেন। Yes. ইয়েস। ইয়েস। Even when you are coming from your office, sitting in your car, Uber, you can pay it. Even sitting in your office, you can pay it. Even sitting in your restaurant, you can pay it. You can give the order. এই যে ফ্লেক্সিবিলিটি, ফান্ড ট্রান্সফার, ঠিক আছে, অ্যাকাউন্ট থেকে দেন, বিকাশ থেকে দেন, যে কোনো ভাবে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারতেছেন। ফ্লেক্সিবিলিটি ইজ মাচ হাই, মাচ হাই। ওকে, সো আজকে এই ধরনের অনলাইন সিস্টেম বা অনলাইন অ্যাপ সিস্টেমের কারণে দেখেন ব্যাংকিং সিস্টেমও কত ইজি হয়ে গেছে। আমরা ঘরে বসে এখন ক্রেডিট কার্ডের বিল দিই, এলিকর পেমেন্ট দেই, সবই দেই, বাদ তো নাই, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করি, সবই করি, তাই না? সো দিস ইজ অল অ্যাবাউট, লাস্ট স্লাইডটা আমরা একটু দেখি, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইন প্র্যাকটিস। এতক্ষণ যা বললাম এগুলো আমরা থিওরিটিক্যাল অনেক জিনিস আলাপ করলাম, বাট প্র্যাকটিস করতে গেলে, প্র্যাকটিক্যালি যখন আপনি ইমপ্লিমেন্টেশন করবেন, এই 4টা পয়েন্ট বা হোয়াট এভার দ্য পয়েন্ট আপনাকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কি বলছে? দ্য ওনারশিপ স্ট্রাকচার অফ দ্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক can have as big as impact as the type of distribution network. Distribution network এর টাইপের মতনও এই স্ট্রাকচারের ওনারশিপটা কে নিচ্ছে, কোনটা ম্যানুফ্যাকচার নিচ্ছে, কোনটা ডিস্ট্রিবিউটর নিচ্ছে, কোনটা রিটেইলার নিচ্ছে, কোন অংশটা কাস্টমার কাছে পড়তেছে, কোনটা সাপ্লায়ার কাছে পড়তেছে, দ্যাটস অলসো very important, right? The choice of a distribution network has very long term consequences. Choice of distribution network কি লং টার্ম কনসিকুয়েন্স না? আজকে আপনি একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এস্টাবলিশ করে কালকেই তো আর বলতে পারবেন না এই বাদ দে, এখন শায়েস্তাগঞ্জ বাদ দিয়ে চল এখন আবার ইয়েতে চলে যাই, ব্রাহ্মণবাড়িয়া চলে যাই। ক্যান ইউ ডু দিস? না, আজকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে আপনার ডিস্ট্রিবিউশন সেন্টার, তারপর ফ্যাসিলিটিস গুলি যেখানে আপনি করবেন, ওয়্যারহাউস, এটা তো একটু ভেবেচিন্তে করতে হবে। আজকে জিপিএস ইস্পাত, আপনারা যদি চিটাগং বেল্টে থাকেন, ওরা ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্যাক্টরি বানাইছে সীতাকুণ্ড দিকে, তারা তো নিশ্চয়ই জেনে বুঝি জিপিএস ইস্পাত ওই ফ্যাক্টরিটা বানাইছে নাকি? তাহলে তার যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ভিতরে এই যে একটা ফ্যাক্টরি সে আনলো, তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে আরো বেশি ফ্রুটফুল করার জন্য, এখন যদি হঠাৎ তাদের মনে হয় ভুল হয়েছে রে ভাই, এটা এখন নিয়ে যায় আনোয়ারাতে, তাহলে কি লং টার্ম কনসিকুয়েন্স চিন্তা করে কি তারা বানিয়েছে? যদি এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়, তাহলে বলতে হবে যারা এই সিদ্ধান্তটা নিয়েছে তারা একটা ব্লান্ডার করছে। আচ্ছা, ফ্যাক্টরি বানায় যদি 4-5 বছর যদি ফ্যাক্টরি সরাই ফেলতে হয় ওই জায়গা থেকে, দেন ইটস এ ব্লান্ডার। ফ্যাক্টরি তো হয় 50 বছরের জন্য কমসে কম, নাকি? মিনিমাম তো 50 বছর ফ্যাক্টরি থাকবে। জি স্যার। একটা ওয়্যারহাউস নিশ্চয়ই আপনি বানান নাই 1 বছরের ভিতরে সরানোর জন্য, এটারও তো একটা লাইফ সাইকেল আছে।
50 বছর না হোক, অ্যাটলিস্ট 10 বছর বা 30 বছর 10 এরকম তো থেকে আছে। 20 বছর তো এটা লাগবে, ফ্যাক্টরি থেকে তো কম হবে, বাট তারপরেও তো একটা 10 থেকে 20 বছর একটা হরাইজন তো আপনাকে চিন্তা করতে হবে। আপনি জি যখন বিজনেস কেস দিয়েছেন নিশ্চয়ই আপনাকে পেব্যাক পিরিয়ড ওটা সবকিছু একটা টাইম ফ্রেমে দেখাইতে হয়েছে না। আজকে একটা ওয়্যারহাউস বানায় যদি 2 বছরের মাথায় ওয়্যারহাউস আমাদেরকে সরাই ফেলতে হয়, কারণ ওয়্যারহাউস ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ ইউর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন। কারণ এগুলি কানেক্ট করেই তো আপনার প্রোডাক্ট মার্কেটে যাবে, এগুলোকে বাইপাস করে তো সে যাইতে পারবে না। তা আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন মানে হচ্ছে এগুলোকে সমন্বয় করা, কোথায় প্লেস করবেন, কয়টা করবেন, কোন পজিশনে করবেন, কত কিলোমিটার আগে পরে করবেন, কাস্টমারের বেস কোথায় স্ট্রং সেটার কতটুকু কাছে করবেন, আগে না পরে না মাঝখানে। দিজ আর অল ইম্পর্টেন্ট কনসিডারেশন। সেই জন্যই বলতেছে দ্য চয়েস অফ এ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হ্যাজ ভেরি লং টার্ম কনসিকুয়েন্সেস। আই হোপ ইট ক্লিয়ার নাও। কনসিডার whether an exclusive distribution strategy is advantageous. এক্সক্লুসিভ হইতে হবে কিনা আপনার ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি, সেটা আপনি কনসিডার করে দেখতে পারেন যদি সেটা সুবিধাজনক হয়। এই জন্যই কথাটা বলছে, যদি সুবিধাজনক হয় আপনি এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি নিতে পারেন, ভেরি এক্সক্লুসিভ, টার্গেট কাস্টমার, টার্গেট আপনার ইনভেস্টমেন্ট, এভরিথিং। এই সবগুলি কিন্তু আপনার অ্যাডভান্টেজিয়াস কিনা, মানে সুবিধাজনক কিনা, সুবিধাজনক অর্থেই কিন্তু আপনাকে এটা কনসিডার করতে হয়। এক্সক্লুসিভ যদি না হয় তাহলে আপনি করবেন না। বলে না এক্সক্লুসিভ জোন বানাইছি আমরা, এক্সক্লুসিভ কেন বানাই? ফায়দা নেওয়ার জন্যই তো বানাই, অ্যাডভান্টেজ না নিলে আপনি এক্সক্লুসিভ কেন বানাবেন? এটা আমার এক্সক্লুসিভ প্রোডাক্ট ভাই, প্লিজ, এটা আমি কিছু টার্গেট কাস্টমারের জন্য আমি বানিয়েছি, দিস ইজ ভেরি এক্সক্লুসিভ। ওই টার্গেট কাস্টমারকে দিয়ে আপনার বেনিফিট হচ্ছে বলেই, যদি অল্প, তারপর আপনি করছেন, জেনে বুঝে করছেন, ওই কথাটাই বলছে। প্রোডাক্ট প্রাইস commoditization and critically have an impact on the type of distribution system preferred by customer. কাস্টমার কি ধরনের প্রোডাক্ট প্রেফার করে খেয়াল করেন, কিন্তু কি ধরনের প্রাইস প্রেফার করে, কমোডিটাইজেশন, এগুলো কিন্তু একটা টিপিক্যাল ইম্প্যাক্ট আছে। কাস্টমার কি প্রেফার করে, কি ধরনের প্রোডাক্ট, প্রাইসিংটা কিরকম চায়, এটাকে কি বাদ দিয়ে আপনি পারবেন ডিস্ট্রিবিউশন টাইপ বা নেটওয়ার্কটাকে ডিজাইন করতে ইগনোর করে? আপনার কাস্টমার কি ধরনের প্রোডাক্ট চায়? আপনি যদি আজকে অনলাইনে বিজনেসই আসেন, আপনার বাসায় আপনার ওয়াইফ, আপনার বোন অনলাইনে জামা কাপড়ের বিজনেস শুরু করবে, সে ফর এক্সাম্পল, তাকে কনজিউমার আগে প্রোফাইল অ্যানালাইসিস করতে হবে না? কাকে ধরবে সে, তারপর তারা কি ধরনের প্রোডাক্ট চাচ্ছে, পাকিস্তানি ডিজাইন চাচ্ছে, ইন্ডিয়ান চাচ্ছে, না কি চাচ্ছে, সেটাকে আপনি করবেন। তারপর আসবে প্রাইস, যেন তেন প্রাইস নাকি একটা রিজনেবল প্রাইস। আবার সেই প্রাইসের ভিতরে আপনি দেখবেন আপনার ওই ওনাদের কথাগুলো দেখবেন 10% একটা কনজিউমার প্রোফাইল পাবে যারা এক্সক্লুসিভ আইটেম নেয়, তাদের জন্য ওইটা আনবেন আপনি। বাট আপনার আম জনতা তো এক্সক্লুসিভ ইয়েতে পড়বে না, তাহলে তো আর বুঝা ওটা গেছে? এক্সক্লুসিভ হইলো না। তাহলে তো এক্সক্লুসিভ হইলো না, রাইট? সো এই জিনিসগুলিকে মাথায় রাখবে, সিম্পল জিনিস। আর আরেকটা জিনিস এখানে বলেন, আমি অ্যাড করে দিচ্ছি, অলওয়েজ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইনে আপনাকে টেকনোলজিকে এমব্রেস করতে হবে, লেখা নাই, আমি বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে এমব্রেস করতে হবে, আলিঙ্গন করতে হবে। আপনি যদি রিজিড থাকেন, নতুন নতুন জিনিস আপনি নিবেন না, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। এটা নট লাইক দ্যাট যে আপনারই করতে হবে, আমরা তো সবাই আইটি এক্সপার্ট না, এক্সপার্ট, কিন্তু ধারণা যদি কেউ দেয়, ভালো যদি আইডিয়া দেয়, তাহলে আপনি প্রপোজ করবেন, আপনার অর্গানাইজেশন যদি এটা মেনে নেয়, তখন আপনি যারা এক্সপার্ট লোক মার্কেটে অ্যাভেলেবল তাদেরকে দিয়ে করাবেন, এটা তো আমার আপনার করার কোনো বিষয় না, রাইট? সো দিস ইজ অল অ্যাবাউট এনি কোশ্চেন, আই এম স্টিল হেয়ার, নো প্রবলেম। যেহেতু অল্প স্লাইড ছিল আর আজকে আমরা মোটামুটি সেভ করতে পেরেছি কিছু আচ্ছা, একটা কোশ্চেন আছে। ওটা হচ্ছে উম এই যে টোটাল লজিস্টিক্স কস্ট, যেটা এখানে ট্রান্সপোর্টেশন, ফ্যাসিলিটিস আর ইনভেন্টরি তিনটা মিলে একটা টোটাল লজিস্টিক্স কস্ট। তো এখানে বলা হলো যে ট্রান্সপোর্টেশনটা যদি আমি ফ্যাসিলিটিস বাড়াই তাহলে ইনিশিয়ালি ট্রান্সপোর্টেশনটা কমে যাবে, মানে কস্টিংটা কমে যাবে, এরপরে আবার বাড়বে। তো
তো এই বাড়াটা সামহাও কি কন্ট্রোল করা সম্ভব, যে মানে যেভাবে বাড়ছে এটা আমি বাড়তে না দিই? কারণ Sir, আপনার mic off. Can you unmute your mic? ও সরি ভাইয়া, সরি, এক্সট্রিমলি সরি, থ্যাংক ইউ ফর ইন্ডিকেটিং দ্যাট। সো যেটা হচ্ছে যে একটা সার্টেন লেভেলে আপনি কমাইতে পারবেন, একদম সম্পূর্ণ কার্ভটাকে ঘুরাই দিতে পারবেন না। ওই যে ইকোনমিজ অফ স্কেলের কথা বললাম, যেটা হলো ইনবাউন্ড ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটা পর্যায়ে পরে হারিয়ে যায়। আপনি যদি রিনেগোশিয়েট করেন বারে বারে, আবার যদি বসেন ট্রান্সপোর্টারের সাথে, আবার যদি সাপ্লায়ারের সাথে বসে আবার দেখেন কোথাও সুযোগ আছে কিনা, তাইলে হয়তো যে লেভেলে বাড়তেছিল সেটার বোধহয় আর একটু কমায় আনতে পারবেন, বাট সম্পূর্ণ রিভার্স করে দিতে পারবেন না। এটা হচ্ছে ট্রেন্ড। আর ওই জায়গায় যে লোকাল ডেলিভারি কস্টটা কমে যায়, বাট লোকাল ডেলিভারি কস্টের তুলনায় আপনার ইনবাউন্ড ট্রান্সপোর্টেশনের কস্টটা হাই থাকে, যেই কারণে ওইটা আবার টান দিয়ে টোটাল ট্রান্সপোর্টেশন কস্টকে আবার বাড়িয়ে ফেলে। বুঝা গেছে? জি, এনি কোশ্চেন? আর যেখানে যেখানে ভাইয়া যে স্লাইডগুলিতে একটু বেশি সময় নেই, বেশি আলাপ করি, বুঝবেন যে ওগুলো ইম্পর্টেন্ট, এই জন্যই বেশি সময় নেওয়া হয়। কারণ ওগুলো ইম্পর্টেন্ট নট অনলি ফর ইউর এক্সাম বাট অলসো ফর ইউর কনসেপচুয়াল ইয়ের জন্য, ক্লিয়ার করার জন্য। আপনাদের কিরকম লাগতেছে ভাইয়া পিজিডিএসসিএম? জি ভাই, ভালো লাগতেছে। মানে ভাল ভালো ইনফরমেটিভ। লাগছে ভাইয়া। মানে ভাল লাগতেছে? জি জি, মানে এখানে হচ্ছে কি মানে প্র্যাকটিক্যাল কথাবার্তা গুলো আসে তো, যার কারণে দেখা যায় যে আমরা যদি সামহাও এই ধরনের কাজ করার সুযোগ পাই তাহলে এই জিনিসগুলো আমাদের সময় কাজে লাগবে। অফকোর্স রিল্যাক্স। ভাইয়া। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন ভাইয়া, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসগুলিকে বুঝে আপনি যা জ্ঞান অর্জন করছেন, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, ওইটার সাথে মেলাবেন, তাইলে দেখবেন লার্নিংটা গেতে যাবে। কারণ জি আপনি এই কোর্সটা শেষ হওয়ার পরে সারাক্ষণ তো আপনার স্লাইড দেখা সম্ভব না। আপনি বেসিক প্রিন্সিপাল, বেসিক ফ্রেমওয়ার্কটাকে মাথায় নিয়ে চেষ্টা করবেন, ওই যে ওই সময় যে আলাপ হয়েছিল আমার প্র্যাকটিক্যালি এতে পার্সপেক্টিভ, এটা দেখি তো রিলেট করে কিভাবে এটা প্রয়োগ হচ্ছে, তখন আপনি দেখবেন আপনার মাথায় গেঁথে যাবে। আমরা ওয়্যার হাউস পড়তে যে কিছু উদাহরণ দিব, দেখবেন ওয়্যার হাউসে যদি কেউ রোল পান, দায়িত্ব পান, দেখবেন এগুলো কাজে দিবে। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কাজে দিবে। এই যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু জিনিস আলাপ করলাম, এই যে আমি কেন বারে বারে শাস্তাগঞ্জের উদাহরণটা দিছি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে দিবে। ওই ফ্যাসিলিটিসদের লোকেশন স্ট্র্যাটেজিক্যাল লোকেশন হিসেবে বেছে নিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু করে নাই, শাস্তাগঞ্জ কেন করছে? এটার পিছনে অবজেক্টিভ কি? কারণ বিএটির 10, 12, 15 বছর আগে 60%-এর উপর মার্কেট শেয়ার ছিল, এখন এটা করে 90% হয়ে গেছে, পুরোটাই মনোপলি। তারা ধারণ দেখেছে যে এইটা যদি আমরা করি আমাদের খরচ বাড়বে, বাট আমরা লং টার্মে যে বেনিফিট পাবো, এই খরচ কিচ্ছু না, কিছুই না, ডাইলুট হয়ে যাবে। আপনি বিজনেস তো করেন, যে কোনো জিনিসেরই তো আসলে বেচা বিক্রি না হলে তো আর বিজনেস নাই, তাই না? বেচা বিক্রি হলো আসল, বেচতে হবে, প্রোডাক্ট সেল হইতে হবে, সেল হইলেই না মানি আসবে। তাহলে আপনি যখন সেল বাড়াবেন, সেল বাড়লে রেভিনিউ বাড়বে, রেভিনিউ বাড়লে প্রফিট বাড়বে। তখন এই যে যে আপনি ওয়্যারহাউস বানাইছেন, ওইটা আপনার একটা সার্টেন টাইমের ভিতরে আপনার পে ব্যাক পিরিয়ড উইটা মুইটা উল্টা আরো পজিটিভে চলে যাবেন আপনি। কিন্তু সেই সিদ্ধান্তটা নিতে যদি আপনার দেরি হয়, রেসপন্সিভনেস যদি আপনি না দেখাইতে পারেন, তাহলে তো আপনার জন্য ওই যে বলে না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় সুযোগ তো বসে থাকবে না, আরেকজন নিয়ে নিবে। আপনি যদি আইডেন্টিফাই করেন যে এটা আমার আমার জন্য গ্রিন মার্কেট, এই এই জায়গায় আমি আমার মার্কেট শেয়ারকে যেখানে খুশি সেখানে নিয়ে যাব, কারণ এটা আমার সলিড গ্রাউন্ড, আমি এখানে কম্পিটিশনকে ঢুকতে দিব না, সো আই শুড বি ভেরি ভেরি অ্যাগ্রেসিভ। জি বলেন, কিছু একটা আচ্ছা, বলতে চাচ্ছিলেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে শায়েস্তাগঞ্জে যেরকম ব্রিটিশ আমেরিকানটা চিন্তা করছে যে আমাকে মানে এখানে একটা ওয়্যার হাউস দিলে ফ্যাসিলিটিস দিয়ে আমার এটা প্রোডাক্টটা মানে সেল আরো বাড়বে, আমার এখানে মনোপলিতে আমি চলে যাব। জি, এখন সামহাও যদি এই সার্ভেটার মধ্যে কোন রকম মানে ভুল ত্রুটি থেকে থাকে যে ওরা রাইট ওয়েতে সার্ভে করতে পারেন, এখন তারা দেখছে যে তারা যেইভাবে এক্সপেক্ট করছিল সেই অনুযায়ী তারা আউটপুট পাচ্ছেন। হ্যাঁ, সাপোজ। অ্যাবসলিউটলি রাইট ভাইয়া। আপনি যদি মনে করেন মার্কেটিং টিম যদি ভুল সার্ভে দেয়, এই জন্যই উচিত মার্কেটিং দিলেই খালি না, সাপ্লাই চেনের লোকই তো বেসিক্যালি ওয়্যারহাউস বানায়, তো ওই বিজনেস কেসটা ওইভাবে ফ্রুটফুল হইতে হবে, না হলে ওই যে আমি বললাম লং টার্ম ইফেক্টে ধরা খাবে। তখন দেখা যাবে যে কে বিজনেস কেস বানাইছে, এই অ্যাজাম্পশন কারা দিচ্ছে,
মার্কেটিং থেকে আসছে, তাহলে কি এটা জাজ করা হয় নাই? তারা এই ভুল ফোরকাস্টিং কিভাবে দিল যে আমার, তারা দেখাই দিচ্ছে 5 বছরের ভিতরে 60, 65, 70 প্রতি বছর 5% করে 25-এ চলে যাবে। তার মানে 80% 85% তারা চলে যাবে। রিয়েলিটি যে দেখা গেল 5 বছরে 85 তো দূরের কথা, 65 হয় না, স্ট্যাগনেন্ট হয়ে গেছে। হইতে পারে সেটা হলো ভুল অ্যাজাম্পশন, অনেক সময় হয় না, ভুল প্রমাণ হয় না, সব মানুষের সমস্ত সিদ্ধান্ত তো আর সঠিক হয় না, স্ট্র্যাটেজি তো সব সঠিক হয় না, ভুলও তো প্রমাণ পায়। যারা যত ভুল কম করবে তাদের ভালো তত হবে। ভুল তো আপনি কাজ যদি 10টা করেন 2টা তো ভুল হবেই ভাই, একটা তো কেউ তাকে নির্ভুল না। একটা কথা আছে না, কাজ করলে ভুল হবেই, বাট কখনোই ভুলের পরিমাণটা আবার বাড়ায়ও না, এটাও কিন্তু আবারই আমরা যদি আমি মনে করি কাজ করলে ভুল হবে, একই ভুল আমি বারে বারে করতেছি, তাইলে হবে না। এই যে বলে না, ফেলিওর ইজ দ্য কি টু সাকসেস, বাট এটার সাথে আবার একটা কথা আছে, ডোন্ট ইনক্রিজ দি নাম্বার অফ ফেলিয়ার। ফেলিওর ইজ দ্য কি টু সাকসেস, ফেলিওর থেকে শিখতে হবে, বাট একই ফেলিওর যদি আমি বারে বারে হই তাহলে বোকামি ছাড়া কিছুই না। ওইটা হলো আসল কথা। আমি 10টা কাজ করলে আমার ভুল হবেই, 2টা হইতেই পারে, এরর হইতেই পারে। বেশি কাজ যারা করে, বেশি যারা ডেলিভার করতে চায়, 1টা 2টা ভুল হইতেই পারে, অ্যাকসেপ্টেবল। ওই ধরনের ভালো বস যদি পান, লাইন ম্যানেজার যদি পান, সে কিন্তু এটা ওইভাবেই করবেন। আপনার কালার করে অনেকে আছে না, নেকটা করে দেয় যে এর কারণে এই হয়েছে, এক্সপোজ করে দেয়। ভালো বস পাওয়া ভাগ্যের বিষয়, ভালো বস, ভালো লাইন ম্যানেজার ইজ অলসো এ ব্লেসিংস। হ্যাঁ, সো একদম কিন্তু একটা মানুষের ইন্ডিভিজুয়াল ক্যারিয়ার চেঞ্জ হয়ে যেতে পারে। ভালো বস পাওয়া একটা ভাগ্যের বিষয়, ইটস এ বিগ ব্লেসিংস। তখন দেখবে সে আপনাকে আগলায় রাখছে, সে এটাকে ওইভাবে এক্সপোজ দেয় নাই। বলছে ঠিক আছে, ফাইন, ভুল করছো, ভুল হইতেই পারে, কাজ করলে তো ভুল হবে। এসে ওয়ান অ্যাপ্রোচ, আরেকজন হলো তারে এক্সপোজ কইরা আসামি বানায় দেওয়া, যে উনি ও আমার এটা কইরা এই ভুল ভুল বুঝাইছে আর কি। তো অনেক অর্গানাইজেশন এগুলি শুনে কান কথা, বাট ভালো ভালো অর্গানাইজেশন অনেক সময় যেখানে ভিজিবিলিটি থাকে, যখন মানুষ বুঝতে পারে যে না এটা সঠিকভাবে করার চেষ্টা করছে, তারপরও হয় নাই, তখন তাকে চান্স দিবে। বাট একই ভুল যদি সে বারে বারে করতে থাকে, তখন তো চান্স কেমনে দিবে। ওই জন্যই ফেলিওর ইজ দ্য কি টু সাকসেস, ফেলিওর থেকে শিক্ষা নিতে হবে, কিন্তু নাম্বার অফ ফেলিওরের সংখ্যা আবার বেশি বাড়ানো যাবে না। একই জায়গায় আমি বারে বারে ভুল করা যাবে না, এক জায়গায় ভুল করছি ওখান থেকে এমন ভাবে শিখতে হবে যাতে ওই ভুল যেন আর না হয় বা ওই রিলেটেড যা আছে ওখান থেকে আমার কি করতে হবে। কারণ ওয়ার্ল্ড তো খুব টাফ না, কম্পিটিটিভ, তো আপনাকে তো সুযোগ বারে বারে নাও তো দিতে পারে। সুযোগ অনেকেই মনে করে আসবে, ইয়েস আসবে, বা সঠিক সময়ে সঠিক সুযোগ কাজে লাগাইতে না পারলে আরেকবার সুযোগ আসবে হয়তো 7 বছর পরে। ইন দ্য মিন টাইম আপনার কলিগ 2 প্রমোশন পায় আপনার উপরে উঠে যাবে, সো ওগুলো তো ওয়েট করবে না আপনার জন্য। সো এই জন্য চর্চাগুলি রাখেন, কোশ্চেন কইলেন, এবং ক্লারিটি, মানে কনসেপচুয়াল ক্লারিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি কনসেপচুয়ালি ক্লিয়ার থাকি, জিনিসটা বুঝতে পারি, এই জন্য মাঝে মাঝে একটু বইপত্র ঘাটাঘাটি করেন, তাইলেও এগুলো উপকার হয়। ওই যে সুনীল চোপড়ার বইটা খুবই ইম্পর্টেন্ট, ওইটা রাখেন সবসময়, দ্যাট বুক ইজ ভেরি বেসিক বুক। তো একটু বইপত্র নাড়াচাড়া করলে, ক্লাস মনোযোগ দিয়ে অ্যাটেনশন দিয়ে অ্যাটেন্ড করলে, এবং প্র্যাকটিক্যালি যে কাজ করি সেটার সাথে যদি অবসর সময় মিলাই, এই যে যা আজকে আলোচনা হলো, আমি একটু ম্যাচ করে দেখি তো কিভাবে এটা প্রয়োগ হচ্ছে, তাইলে দেখবেন লার্নিংটা পাকাপোক্ত হবে। আরেকটা পরীক্ষায় জিনিস, অনেকেই জি এই যে এলিমেন্টস অফ কাস্টমার সার্ভিস ইনফ্লুয়েন্সড বাই নেটওয়ার্ক স্ট্রাকচার, এখানে একটা পয়েন্ট আছে অর্ডার ভিজিবিলিটি। জি এই এই অর্ডার ভিজিবিলিটিটা মানে আমি ক্লিয়ার না আর কি বিষয়টা শুনতে। অর্ডার ভিজিবিলিটি কাস্টমারের এক্সপিরিয়েন্সকে, যে এলিমেন্ট গুলিকে প্রভাবিত করে, তাই তো ওটার ভিতরে দেখছেন প্রোডাক্ট ভ্যারাইটি বলছে, অ্যাভেলেবিলিটি বলেছে, টাইম টু মার্কেট বলছে, রিটার্নেবিলিটি বলছে, অর্ডার ভিজিবিলিটি বলছে, কাস্টমার এক্সপিরিয়েন্স বলছে। আমার মনে হয় অনেক এই কটা আমি যদি মিস না করে থাকি। হ্যাঁ, অর্ডার ভিজিবিলিটি হচ্ছে আপনি অর্ডার দিলেন, অর্ডার পিক হইলো, অর্ডার প্রসেস হচ্ছে, ট্রানজেকশন হচ্ছে, অর্ডার রেডি হয়ে গেছে আপনার, মানে আপনার প্রোডাক্ট ডেসপাচের জন্য রেডি আসতেছে, এই যে পুরো কর্মকাণ্ডগুলি, অর্ডার রিসিভ করা থেকে অর্ডার ডেলিভার হওয়া, এই যে মধ্যবর্তী যে জিনিসটা, এটা কতটুকু ইজিলি আপনি দেখতে পারেন সিস্টেমে। অনলাইন সিস্টেমে কিন্তু খুব ইজি টু মনিটর, ঠিক আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার ফ্যাক্টরি থেকে বের হয়েছে, এটা কি চিটাগাং পোর্টে গেছে, আপনার বায়ার, মনে করেন আপনি আরএমজি সেক্টরে আছেন, আপনার বায়ার ইউরোপে বসে কিন্তু সব ট্র্যাক করতেছে সে। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট হি ইজ নট ট্র্যাকিং, হি অর শি ইজ ট্র্যাকিং এভরিথিং। আপনি যে বুলশিট করতেছেন না তার সাথে, সে কিন্তু সব কাগজপত্র নিয়ে দেখতেছে, তার কাছে ডেইলি আপডেট। ডেইলি আপডেট যাচ্ছে। দ্যাটস কল অর্ডার ভিজিবিলিটি। ও তো অর্ডার দিচ্ছে, অর্ডার অনুযায়ী আপনি বানাইছেন, আপনি তারে 1 লক্ষ পিস ব্লেজার পাঠাবেন ইউরোপে, তো সে দেখবে না কবে আপনি ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে ছেড়ে দিচ্ছেন, কবে চিটাগাং পোর্টে গেছে, কবে শেষ সেইলে উঠছে মানে শিপে উঠছে, তারপরে ট্রান্সশিপমেন্টের জন্য কোন বন্দরে গেছে, সেটা কি ইয়েতে গেছে, সিঙ্গাপুরে গেছে নাকি কলম্বোতে গেছে,
ট্রান্সশিপমেন্ট হওয়ার পরে আবার চেঞ্জ হয়তো, আমাদের তো ফিডার ভেসেল থেকে যায় মাদার ভেসেলে উঠে, কারণ আমাদের তো এটা ডিপ সি পোর্ট না, আমাদের এটা লাইটার ভেসেল দিয়ে উঠা পরে ওই সিঙ্গাপুরে যে আপনি হয়তো বড় ভেসেলে তুললেন মাদার ভেসেল, যেখান থেকে এসে যাবে ইউরোপে। এভরিথিং ইজ ট্র্যাক করা যায়, এগুলি পার্ট অফ অর্ডার ভিজিবিলিটি। তো অর্ডার ভিজিবিলিটি যদি ভালো না হয়, ট্রান্সপারেন্ট না হয়, কাস্টমার এক্সপিরিয়েন্স বা কাস্টমারেরই তো ভালো হবে না আপনার সম্পর্কে বা ওই পার্টিকুলার বিজনেস সম্পর্কে। মানে স্বচ্ছতা থাকবে না আমার বিজনেসটা সম্পর্কে, ক্লিয়ার অ্যাবসলিউটলি রাইট ওয়ার্ড, ট্রান্সপারেন্সি থাকবে না। আপনি ইম্পোর্ট করে মালামাল আনতেছেন, আপনার ইম্পোর্টার আপনার সমানে চাওয়াবাজি করে যাচ্ছে, এই তো ছেড়ে দিচ্ছি, এই তো দিচ্ছি। অর্ডার ভিজিবিলিটি অনলি ই করবে ভাই, ফ্যাক্টস এন্ড ফিগার নিয়ে কথা বলেন। আমি তো সিস্টেমে ট্র্যাক করতেছি, আপনি কবে ছাড়লেন আমি তো দেখতেছি না। ধরেন বিইটি ইউজ টু ইম্পোর্ট ভেরি স্মল কোয়ান্টিটি অফ টোবাকো ফ্রম ব্রাজিল, 2.5 থেকে 3 মাসের লিড টাইম। আমি ব্রাজিলে আমার পোস্টিং ছিল, আমি 2017-তে ব্রাজিলে আমি পোস্টিং এ গেছি, ইন্টারন্যাশনাল পোস্টিং এ। 18 ডিসেম্বরে আমি আসি, 1.5 বছর আই ওয়ার্ক ইন ব্রাজিল ইন এ গ্লোবাল রোল। ব্রাজিলকে বলা হয় পৃথিবীতে টোবাকোর মক্কা, ব্রাজিলের টোবাকো পৃথিবীর শ্রেষ্ঠ টোবাকো। সো যে অল্প পোর্শন আনে সেটা লিড টাইম হচ্ছে 2.5 থেকে 3 মাস। ওটা ট্র্যাকার আছে না, যে কখন ছাড়লো, আটলান্টিক পুরা পাড়ি দেয়, এই জন্যই তো এত সময় লাগে। সো ওই অর্ডার ভিজিবিলিটি ভেরি ইম্পর্টেন্ট। সেম গোজ ফর রিটার্নেবিলিটি। ব্রিক এন্ড মর্টারে যেমন যায় ইজি, ভাউচার নিয়ে যে আপনি বদলায় নিয়ে আসতেন, ভেরি ইজি কুইক। বাট অনলাইনে তো ইজি না, জান বের করে ফেলবে, ইজি না, ইউজার ফ্রেন্ডলি না, ফ্রডিউলেন্স আছে, ঘুরাবে আপনাকে। আমার টেয়ার ফোন এটা নিয়েছিলাম, নেওয়ার পরে পছন্দ হয় নাই, তো রিটার্নের জন্য বলছি, তো এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। তুই আর এই যে ভাইয়া তো ফাহিম ভাই একদম গ্লোয়িং এক্সাম্পল দিল। তো এইভাবেই তো পার্সেন্টেজ আসে না। গ্লোবাল স্ট্যাটিস্টিক্স হলো 25 থেকে 30% রিটার্নেবিলিটি রেট ফর অনলাইন বিজনেস, অ্যাজ অপোজ টু ব্রিক এন্ড মর্টার হলো আপনার 5 to 10। ধরেন আপনি লোয়ার সাইড 5 ধরতে পারেন, হায়ার হলো 10। এখন কোশ্চেন হইতে পারে, ভাই এটা দেখলাম, ট্রায়াল দিলাম, তারপরেও রিটার্ন, এটা আমি আপনি তো রিটার্ন করি, এটা তো মানুষপত্র হইতেই তো পারে, তারা ওরা করে নিয়ে আসছেন, দেখেন নাই, পরে মনে হচ্ছে শার্টের এই জায়গায় একটা কুচকে আছে, ফুটা, আমি দেখি নাই, রাতের বেলা ট্রায়াল দিছি, এখন আমার এটা ফেরত দিতে হবে। এটা হয়তো আমার আপনার ক্ষেত্রে তো হয়, হয়তো কম হয়, হয়তো কম হয়, হইতে পারে না। আপনি হয়তো তখন একটা প্রেশার সিচুয়েশনে জুতাটা নিয়ে আসছেন, বাসায় আসার পরে টাইট মনে হচ্ছে, তখনও তো বুঝতে পারেন নাই, স্টিল 7 দিনের ভিতরে আপনি যে ফেরত দিয়ে আসতে পারেন। আপনি তো এটা পুরো কাদায় যান নাই, আপনি এটা স্টিল প্যাকেটের ভিতরে রাখছেন, সো আপনি যে রিটার্ন করে আসতে পারেন, হইতেই তো পারে। মানুষ পাত্র এটা হওয়াটা অস্বাভাবিক তো কিছু। স্যার আসসালামু আলাইকুম স্যার। নাম্বার অফ ফ্যাসিলিটিস বাড়লে ট্রান্সপোর্ট কস্ট কমে। ট্রান্সপোর্ট কস্ট ইনিশিয়ালি কমে, পরের দিকে আবার বাড়ে, এইভাবে মনে রাখতে হবে। স্টেটমেন্টটা আসবে ইনিশিয়ালি ইট কামস ডাউন, ডিক্রিসেস, দেন ইট ইজ ইনক্রিজেস, এইভাবে আসবে স্টেটমেন্টটা। যদি স্ট্রেট বলে যে শুধু কমে, তাহলে কারেক্ট হবে না, শুধু বাড়ে কারেক্ট হবে না। প্রাইমারিলি ইনবাউন্ড ট্রান্সপোর্টের কারণে কমে, কমে বিকজ, জি, ইকোনমি অফ স্কেল বাড়লে এই কারণে কমে স্যার। ওই জায়গায় কেন কমে, আরেকটা কোশ্চেন আসতে পারে, কেন কমে? কেন কমে হলো ইকোনমিজ অফ স্কেলের কারণে। ইকোনমিজ অফ স্কেল মানে আপনাকে বাল্ক কোয়ান্টিটি, বাল্ক সবসময় মনে রাখবেন, সাপ্লায়ারের কাছে আমরা যখন র মেটেরিয়াল নেই, বাল্ক আকারে নিই, বাল্ক বড় আকারে, তখন ডিসকাউন্টেড প্রাইস অফার হয় এগুলো। যেটা আউটবাউন্ড লজিস্টিকের ক্ষেত্রে যখন আপনি, কাস্টমার তো ছোট ছোট অল্প অল্প ডেলিভারি দেন, এই যে লোকাল ডেলিভারি, সেখানে কোনো বাল্ক হয় না, হাতে গোনা বড় কাস্টমার সেটা অন্য। বাট আমি যখন ইন জেনারেল ব্যবসার কথা বলি, ছোট ছোট অর্ডার, অল্প অল্প। সো ওই ইনিশিয়ালি যখন আপনি কমান, কেন কমে? কারণ হলো ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট কমে। কেন কমে? ইকোনমিজ অফ স্কেল আপনি অ্যাচিভ করতে পারেন, কারণ আপনি বাল্ক অর্ডার নেন, আপনি ডিসকাউন্টেড প্রাইস অফার পান, ওই কারণে কমে, তারপরে আবার বাড়ে। তো লাইনটা হলো ইনিশিয়ালি ডিক্রিজেস, লেটার অন ইনক্রিজেস, এইভাবে হলে কারেক্ট। আর আপনি ইউ আর আস্ক দ্য রাইট কোশ্চেন ভাইয়া, যে আস্ক কোশ্চেন যে কেন কমে, ইকোনমিজ অফ স্কেলের কারণে, তাইলে আপনার হয়ে গেল এখানে কনসেপচুয়ালি ইউ আর ক্লিয়ার। কোশ্চেন যেভাবেই দেখ আপনি পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে পরবর্তীতে আপনি স্যার বলছেন যেটা ইনবাউন্ড ট্রান্সপোর্টের কারণে ইকোনমিক স্কেল কমলে তখন ইনবাউন্ড ট্রান্সপোর্ট বেড়ে যায়, আউটবাউন্ড কমে, ইনবাউন্ড বাড়লে আবার হচ্ছে টোটাল কস্ট বেড়ে যায়। টোটাল কস্ট বেড়ে যায়, কারণ হলো ট্রান্সপোর্টেশন কস্টের ভিতরে আপনি যদি আবার পাই চার্ট করেন, ইনবাউন্ড ট্রান্সপোর্টেশনের প্রভাবটা বেশি, কারণ এটা অনেক দূরবর্তী ট্রান্সপোর্ট করতে হয়, লোকাল ডেলিভারি গুলো তো ছোট ছোট। তো যেই কারণে ওইটার ইম্প্যাক্টটা হাই। অনেক সময় হয় না ভলিউমেট্রিক ইম্প্যাক্ট পড়ে, যে এই ভলিউমের কারণে এভারেজ বাড়ায় দিচ্ছে, ওরকম বিষয়টা। রাস্তাঘাটে চাঁদাবাজি আছে, পুলিশে ঘুরতে লাগে, হাজার রকমের কস্টিং আছে। রাইট। সো ইম্প্যাক্টটা হাই। মনে করেন আপনার পাই চার্টে যদি বসান, দেখা যাবে 60% ওয়েটেজ হলো ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টে, রাদার দেন 40%। সো 60% ওয়েটেজটা তো বেশি, ওই ওয়েটেজে ফেললে পরে ও আবার বাড়ায় ফেলে টোটালকে।
এটি হচ্ছে ব্যাখ্যা। যেমন ভাবে টোটাল লজিস্টিক কস্টের ভিতরে 40% ওয়েটেজ ক্যারি করে হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, 20% 25% ওয়েটেজ ক্যারি করে হচ্ছে ইনভেন্টরি কস্ট, 18% 20% ক্যারি করে হচ্ছে ওয়্যারহাউস কস্ট। তাহলে সবচেয়ে বড় ভূমিকা কে নিচ্ছে? ট্রান্সপোর্টেশন। যেই কারণে টোটাল লজিস্টিক কস্টের কার্ভ দেখবেন ইনিশিয়ালি কমায়ও ট্রান্সপোর্টেশন, পরের দিকে বাড়ায়ও ট্রান্সপোর্টেশন, বিকজ অফ তার ভলিউমেট্রিক ওয়েটেজের কারণে। একটা জিনিস 100 ভিতরে 40 ভাগ ভূমিকা পালন করতেছে, সে ওয়েটেজটা বাড়ায় দিবে না? আচ্ছা ভাই, আরেকটা কি? বিষয় আছে, এই যে ম্যানুফ্যাকচার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং বা এই যে ড্রপ শিপিং, আমি যেটা আর কি ড্রপ টার্মটা শিপিং হচ্ছে এটার বিকল্প একটা নাম, ওটা অনেক সময় পরীক্ষায় আসে যে হ্যাঁ হ্যাঁ ম্যানুফ্যাকচারিং স্টেজের আরেকটা নাম কি। এ তে বললো ড্রপ শিপিং, বি তে বললো সেন্ট্রাল শিপিং, ডি তে বললো ক্রস ডকিং শিপিং, এই বিভিন্ন নাম টাম দিয়ে দিতে পারে, আপনি জানা থাকলে পারবেন, ওইটাই বলা হয়। এখন এইটার সাথে যে আরেকটা আছে যে ম্যানুফ্যাকচার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং অ্যান্ড ইন ট্রানজিট মার্ট, জি, এটা হচ্ছে কস্টিংটা কম নেয় কম্পারেটিভলি ওই ড্রপ শিপিং এর তুলনায়। এই জায়গায় এখন পার্থক্যটা আমি বলে দিই ভাইয়া, আমি একদম ক্লিয়ারলি পার্থক্য বলি। ইয়ে কি জানি বলে ফাহিম ভাই, তাহলে আপনার মনে থাকবে। দুইটার ভিতরে পার্থক্য হলো, প্রথমটা হলো ম্যানুফ্যাকচারিং স্টেজে ইনভেন্টরি থাকে, ফ্যাক্টরি আলাদাই ইনভেন্টরিটাকে ধরে রাখে, দিস ইজ নাম্বার ওয়ান। সেকেন্ডে আসে ইনভেন্টরি যায় হলো ইন ট্রানজিট মার্জে, সো একটা পার্থক্য। প্রথমটার ক্ষেত্রে সেন্ট্রালাইজড হয়, সেন্ট্রালাইজড হওয়ার কারণে এগ্রিগেশন অফ ডিমান্ড হয়, অনেকগুলি ডিমান্ডকে একত্র করা হয়। সেকেন্ডটার ক্ষেত্রে এগ্রিগেশনটা থাকে না, ভেঙে যায়, এটা একটা পার্থক্য। থার্ড হইলো প্রথমটার ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্ট ওভারঅল সাপ্লাই চেইন ইজ হাই, সেকেন্ডটার ক্ষেত্রে একটু ভেঙে যেহেতু আসে ওর তুলনায় কম। এই তিনটাই হলো পার্থক্য প্রাইমারিলি। আর একটা পার্থক্য আছে, প্রথমটার ক্ষেত্রে ভেরি স্লো মুভিং, দ্বিতীয়টার ক্ষেত্রে স্লো থেকে একটু মিডিয়াম মুভিং, একটু বাড়ছে। ফাস্টার দেন। হ্যাঁ, একটু বাড়ছে, কিন্তু ভ্যালু হাই ভ্যালু, ওইটারও হাই ভ্যালু, এটারও হাই ভ্যালু। তাহলে এই মোরলেস কিন্তু এই চারটাই পার্থক্য। হ্যাঁ, আর সেন্ট্রালাইজ হওয়ার ক্ষেত্রে সুবিধা কি, আপনি ডিমান্ডটাকে এগ্রিগেট করে রাখতে পারেন, একটা জায়গায় রাখতে পারেন। সেন্ট্রালাইজ একটা জায়গায়, ডিসেন্ট্রালাইজ হলে তো ভেঙে রাখতে হয়। যেহেতু প্রোডাক্টের ভ্যালু কম, লো ডিমান্ড, হাই ভ্যালু, এই কারণে আপনি এটা করতে পারেন। যদি এটা ফাস্ট মুভিং কনজিউমার গুডস হইতো, এফএমসিজি এসেনশিয়াল আইটেম হতো, তাহলে তো আপনি ফ্যাক্টরিতে ধরে রাখতে পারতেন না, কনজিউমার তো হ্যাঁ, এতক্ষণ আমি বসে আমি থাকবে না। এটাই বলতে চাচ্ছিলাম যে এটা তো তাহলে সব ক্ষেত্রে করা যাবে না, যেটা যেমন না দামি না 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 অথবা না, জুয়েলারি এইসব ক্ষেত্রে করা যেতে পারে। অ্যাবসলিউটলি ডায়মন্ডের ফ্যাক্টরি আলা করতে পারে। অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে ওই যে আমি দুবাইয়ের শেখ থেকে উদাহরণ দিলাম, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, এমন এটা এক্সক্লুসিভ গাড়ি বানাইছেন যেটা লো ডিমান্ড, হাই ভ্যালু, সিলেক্টিভ কাস্টমার, ও তারই দিবেন আপনি। ও হ্যাঁ পইরা আছে, অসুবিধা নেই। আরেকটা লাইন আছে ওখানে, পোস্টপন কাস্টমাইজেশন। পোস্টপন জি মানে পরে, কাস্টমাইজেশন তো বুঝেন, টেইলর মেড। আপনি কাস্টমার আমাকে বলেন সাদেক ভাই এইভাবে করে দেন, তা আমি আপনার অনুযায়ী করে দিলাম, এটাকে বলে কাস্টমাইজেশন। পোস্টপন মানে পরে করলাম, কারণ ওর তো কোনো তাড়া নাই, ইনভেন্টরিটা পরে আছে, ওই কাস্টমার দুবাই শেখ বলছে ভাই আমার গাড়ির ভিতরে এই দেন ওই দেন, এই ফিচার লাগান ওই লাগান, যাতে এটা কেউ যেন আর রেপ্লিকেশন না করতে পারে। আপনি তার অনুযায়ী এই কাস্টমাইজেশনটা করলেন। এইটা কোনো এফএমসিজি প্রোডাক্ট, ইসেনশিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে এই মডেলটা কার্যকরী না। ওকে, বাট কেউ আবার একটা এক্সেপশন বলি, কেউ এমনও ঘটনা আছে, সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্ট ডাইরেক্ট পাঠাইছে ইয়েতে কনজিউমারের কাস্টমারের কাছে, তার 2-3 জন খুব বড় বড় আছে, ওই যে কন্ট্রাক্টর আছে যাদের সাইটে সে ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে, বাইপাসি হোলসেলার। সেটা কিন্তু এক্সেপশন, তখনও কিন্তু এই ফর্মুলা এটাতে পড়ে, কিন্তু ওই অনুযায়ী কিন্তু সিমেন্ট ব্যবসায়ীরা এই মডিউল দিয়ে কিন্তু সে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করে না, সে ওই পার্টিকুলার 2-3টা কাস্টমারের জন্য এটা সে ব্যবহার করে। তার মানে এটা তার মডেল না, তার মডেল হইলো পরেরটা, ইন ট্রানজিট বাজনা, তারপরেরটা যেটা হলো ডিস্ট্রিবিউটর এন্ড হোলসেলার ব্যবহার করি, সে তার প্রোডাক্টকে দেয়। বাট এক্সেপশন, অনেক দিনের পুরনো কাস্টমার, হ্যাভি মাসলম্যান, মনে করেন এখন মোনায়েম সাহেব যেই রকম লেভেলের কাজ করে, তাকে তো সিমেন্ট দিতেই পারে, যে ভাই আপনার সাথে আমার, আপনার বাবার থেকে আমার সম্পর্ক, শাহ সিমেন্ট আলা বলতেছে যে আপনার কিছু ডেলিভারি আমি ডাইরেক্ট দিয়ে দিব, সেটা ভিন্ন জিনিস। তখন এই মডেলের সাথে এটা মিল হয়, বা তার মানে এই না যে শাহ সিমেন্ট আলা অথবা লাফার্স এরা এই মডেল ফলো করে, ওইটা ভিন্ন। কয়েকটা কাস্টমারের ক্ষেত্রে সে ডাইরেক্ট দিতেই পারে তাকে, আপনি রডও দিতে পারেন। আজকে বিএসআরএম যদি মনে করে যে ওই কাস্টমারের আমি ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে তার একদম কনস্ট্রাকশন সাইটে পৌঁছে দিতে পারে 2-4 জন, দ্যাটস ডিফারেন্ট। এখানে আরেকটা বিষয় হইতে পারে না, মানে সাপোজ সিমেন্ট আলা যেরকম সিমেন্ট ফ্যাক্টরি একটা জি, এরিয়াতে একটা মানে কন্ট্রাক্টরের কাছে এরকম হিউজ লেভেলের একটা চালান দিল, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ অফকোর্স। দিল, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ওইখানে যে ওই কোম্পানির সিমেন্ট জি, ফ্যাক্টরির যে ডিলার বা রিটেইলার আছে,
তার তো সে যদি এটা সাপ্লাই দিতে পারতো তাহলে ডিলারের কিছুটা প্রফিট থাকতো। তো এই থাকতো ক্ষেত্রে বা ডিলারের সাথে কোম্পানির কোনো সম্পর্কের অবনতি হইতে পারে কিনা, বা মানে যদি এইটা ভাইয়া আমি বলি সম্পর্কের অবনতি তখনই হবে যদি আপনি এটা করতে যে আপনার 50% মডেলের এইভাবে দিতে থাকেন। আপনি ধরেন আপনার ডিস্ট্রিবিউটর আমি বা আমার ডিস্ট্রিবিউটর আপনি, আপনাকে বাইপাস করে আমি 50% কনজিউমার এইভাবে সার্ভ করি, তখন তো সম্পর্ক অবনতি হবে। যদি এটা হ্যাঁ দেখা যায় ভেরি ফিউ এক্সেপশন, তাহলে ডিস্ট্রিবিউটর বা রিটেলার মাইনে নিবে। আর ওনাদের তো অনেক পুরনো সম্পর্ক, বাপ দাদাদের ফার্স্ট জেনারেশনের বিজনেস। মানে ওকে, যেটা সো হিসাবের অলরাইট, বাইরে আর কি, ওগুলা হিসাবের কাউন্ট। বাইরে। আর যদি সে দেখে টোটাল যা প্রোডাকশন হয় তার 30 ভাগই সে এই ফর্মুলা প্রয়োগ করতেছে আমাকে বাইপাস করে, সম্পর্ক তো ডেটোরিয়েট করবে, কারণ সে মার্জিন হারাইতেছে না, জি জি ওইটুকু অংশ তো সে মার্জিন পাবে না। অবশ্যই। ইব্রাহিম ভাই আপনি হাত তুলে আছেন, আপনার কি কোনো কোশ্চেন আছে ভাইয়া? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ ফিল ফ্রি। আমি আছি আল মুসলিম গ্রুপে। আমি কেমিক্যাল প্রকিউরমেন্টে দেখতেছি ইম্পোর্টেড। জি তো এই ক্ষেত্রে যে সমস্যাটা আমার হচ্ছে আমার ফ্যাক্টরিতে, তো আমরা যখন এলসি করি তখন প্রোডাক্ট ডিসক্রিপশন, এইচএস কোড এগুলা আমরা কাস্টম যেগুলা আমাদেরকে দিয়েছে সেগুলো আমরা মেনটেন করতেছি। তো এটার ক্ষেত্রে যখন মাল পড়ে আসে, চিটাং আসে, তখন হলো এমএসডিএস টিডিএস এর মধ্যেও যেভাবে ডিসক্রিপশন দেওয়া আছে এগুলো আমরা দিতেছি আমাদের সাপ্লায়াররাও তা দিতেছে। হুম সমস্যা হইলো অনলাইনে ইদানিং কাস্টমস কনসার্ন এটা সার্চ করতেছে। তো এই অনলাইনটা সাপ্লায়ার এন্ড থেকে ফুলফিল কেউ করতেছে, কেউ করতেছে না। তো এই কারণে কাস্টমস এর কনসার্ন এগুলা টেস্টে অনেক সময় দিতেছে, টেস্টে দিলে তো বিভিন্ন হ্যারাসমেন্টের মধ্যে পড়তেছি আমরা। আর এদিকে সাপ্লায়ার থেকে বলতেছে যে এটা আমরা অনলাইনে আমরা দিতে পারবো না ফুলফিলি। কারণ এক এক ফ্যাক্টরি, আমরা 10টা ফ্যাক্টরি নিয়ে কাজ করি বা 50টা ফ্যাক্টরি নিয়ে কাজ করি, এক একজনের ডিমান্ড এক এক রকম। তো এই কারণে আমরা গুগলে মানে অনলাইন আমরা দিতে পারি না। তো আমি জানতে চাচ্ছি যে আহ, এটার এই স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা কি ভাইয়া, যে অনলাইনেও থাকতে হবে কিনা একটা প্রোডাক্টের। যেমন আমি অ্যান্টিব্যাগ আনতেছি, অ্যান্টিব্যাগের ক্ষেত্রে যে কোনো একটা প্রোডাক্টের নাম হইতে পারে। যেমন আমরা অ্যান্টিব্যাগের নাম হলো অ্যান্টিস্টাইন PCO01। এই প্রোডাক্টের ব্যাকেটে অ্যান্টিব্যাগ স্টাইনিংও লেখা থাকতে হয়। এটা অ্যান্টিব্যাগ স্টাইনিং কোনো কোনো সাপ্লায়ার হয়েছে অনলাইনে দিতে পারে না, আর আমাদের সেন্টে বলতেছে না এটা আপনাকে দিতেই হবে। এই একটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আমি জানতে চাচ্ছি ওই স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা কি, আসলে কাস্টমস কি এগুলো ডিমান্ড করে কিনা, বা সাপ্লায়ার যদি এখন না দেয়। জি। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ভাই আমি কাজ করিনি। ফার্স্ট অফ অল আপনি যেটা বললেন এটা আমার মনে হয় আপনারাই ভালো জানতে পারবেন যে স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা কি। আচ্ছা আচ্ছা। সেটা কাস্টমস কি চাচ্ছে সেটা আপনাদেরই ভালো জানতে হবে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি কাস্টমস অথরিটির কিন্তু রিকোয়ারমেন্ট ভ্যারি করে। বাট ইন জেনারেল কাস্টমস এর কিছু প্রবলেম আছে যেটা সবাই সাফার করে। অনেক কাস্টম অফিসার এইচএস কোড বুঝে না, আপনি যেটা দিয়ে আনতেছেন সেটা নিয়ে সে বলতেছে আরেকটা, আপনি বলতেছেন একটা। তখন এই কোম্পানির লোকজনকে দৌড়িয়ে যাইতে হয়, আবার যা এক্সপ্লেন করতে হয় যে আমরা এইচএস কোডে যেটা আনছি সেটা মানেই হচ্ছে এইটা দিয়ে এটা বুঝাচ্ছে। ওখানে এমন লোকজন বসে আছে যে তারা যা বুঝতেছে তাই। তার আপনি অনলাইনে যেটা বলতেছেন, অনলাইনের কিছু ক্রাইটেরিয়া আছে, অনলাইনে আনেন আর অফলাইনে আনেন, ইন পার্সন যেভাবেই আনেন, যেভাবে অর্ডার দিয়ে আনেন, আপনার যে কোনো জিনিসের যে প্রোডাক্ট ছুটানো এবং পাঠানো দুইটার ক্ষেত্রে কিন্তু আপনার কিছু আছে, রিকোয়ারমেন্ট আছে। রুলস এন্ড রেগুলেশন সেই আছে। সেই রুলস এন্ড রেগুলেশন মানতে হবে, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। সেইটার ব্যতিক্রম তো হবে কিনা আমি জানি না, সেটা কাস্টমস এর যতই আপনার লিয়াজে থাকুক আর যাই থাকুক, কাস্টমস এর কানেকশন দিয়ে আপনার কোনো জায়গায় গিট্টু লেগে গেলে আপনি ছুটাইতে পারবেন আপনার রিলেশনশিপ লিয়াজো দিয়ে। অনেক অর্গানাইজেশন এগুলো লিয়াজো মেনটেন করে, বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি তো অনেক বেশি, তাই না? বাংলাদেশের মতন জায়গায় তো রিলেশনশিপ দিয়ে অনেক কিছু করা যায়, তাই তো? আপনার কাউকে আটকে রাখছে 7 দিন, আপনার রিলেশনশিপের জন্য 2 দিনে ছেড়ে দিবে। সো কোম্পানি লাইক ভিএটি দে হ্যাভ লট অফ কানেকশন, সেটা ল এনফোর্সিং এজেন্সি বলেন, সব জায়গায় আছে, নাহলে তো এত বড় বিজনেস চালাবে কিভাবে তারা? জি ঠিক জি। আছে, তো এইটাই ভাই। আর আমি কেমিক্যাল ইন্ডাস্ট্রির এক্সপার্ট না, আমার পক্ষে আমি জেনারেল যেটা বুঝি সেটা বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। জি, তো ঠিক আছে ভাইয়া, আর যদি কোশ্চেন না থাকে আই থিঙ্ক গুড ডিসকাশন। সো ঠিক আমাদের আছে ভাইয়া। আমাদের আগামী শনিবারে, শুক্রবারে না শনিবারে মনে হয় ক্লাস, শনিবারে দেখা হবে। জি ইনশাল্লাহ ভাইয়া। জি ভাইয়া একটা ইয়ে ছিল, আপনি একটা রেফারেন্স বুকের কথা বললেন, এটা কি একটু আবার বলবেন নামটা, বা একটা আরো ভালো এইটা কিছু এইটা এটা রেফারেন্স বুক মাইন্ড ম্যাপার কে আপনি করেন, ওরা দিয়ে দিবে এক্স্যাক্টলি বইয়ের ছবি সহ। এটা সুনীল চোপড়ার বই, সাপ্লাই চেনের উপর আচ্ছা একটা আচ্ছা বেসিক বই, এটা আমরাও পড়েছি আমরা যখন সিএসসিএম করেছি,
তখন এটা বেশি কাজে লাগতো, বাট ইট ইজ এ ভেরি গুড বেসিক বই। জি ভাইয়া সুনীল চোপড়া 5 এডিশন। 5th এডিশন। হ্যাঁ সুনীল okay. চোপড়া এন্ড কি মেহেন্দি জানি নাম, এই দুজনে মিলে লিখছেন। তো মাইন্ড ম্যাপার কি আপনারা এসএমএস করে দেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা একদম পুরা বইয়ের ক্লাস কি পূর্ণাঙ্গ লিখে মানে আগামী দিয়ে ভাইয়া দিয়েছে। বইটা আমার কাছে আছে ভাইয়া। তাইলে আমি আপনি একটু একটু আপনাদের গ্রুপে দিয়ে দেন ভাইয়া, নাম হ্যাঁ, সহ ঠিক ছবি আছে। ছবি তুলে। স্যার ক্লাস কি আগামী সপ্তাহে শনিবার দিন হবে বললেন? শনিবার দিন, শুক্রবারে হবে না, ওই দিন বোধহয় একটা আছে, মানে সোশ্যাল প্রোগ্রাম আছে, ওই জন্য হবে না। আইএসসি এর পিকনিক আছে বোধহয়। বৃহস্পতিবার দেওয়া ছিল না? স্যার বাট না, শনিবার তো বৃহস্পতিবার আমাদের না। অনেক অফিসে আছে শনিবার স্যার, তো অফিস থাকে আমাদের অনেক। রাতে হবে 7টা থেকে। রাতে হবে, ওকে ওকে জি জি, জাস্ট অসুবিধা নেই, নো প্রবলেম ভাই, আই উইল অ্যাকোমোডেট। আপনারা যদি দেরি করেন আই ক্যান ওয়েট ফর 15 মিনিটস, নো ইস্যু, নো প্রবলেম। রাতে হলে সমস্যা হবে না। হ্যাঁ রাতেই, ওইটা আপনাদের কথা, আপনারাই তো প্রধান তাই না, আপনাদেরকে ডিস্টার্ব করে তো আর ক্লাস নিবে না। থ্যাংক ইউ। জি ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন, টেক কেয়ার। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। take care. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।